আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান সিদ্দিকী তন্ময়, তোমাদের সকলকে স্বাগত জানাই কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স, এবং তোমরা টেন্সকে অনেকে ভয় পেয়ে থাকো অথবা স্ট্রাকচারটা চিনতে পারো না অথবা নানান সমস্যা, এবং তোমরা সকলেই জানো যে টেন্সের উপরে ইংলিশ গ্রামারের মেইন বেসড, ঠিক আছে? তো আজকে আমরা টেন্সের নিয়ে যত আলোচনা সব আমরা করবো ইনশাল্লাহ। তো টেন্সটাকে আমরা অনেকভাবেই শিখে থাকি, তো যেভাবে শিখলে আমাদের মনে থাকে অথবা স্ট্রাকচারগুলো কীভাবে মনে রাখা যায়, তো সেটা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। তো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাস করলে আমার বিশ্বাস এই ক্লাস শেষে তোমাদেরকে টেন্স নিয়ে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স, ঠিক আছে? তো আমাদের আজকে যেটা মূল লক্ষ্য, যে টেন্স নিয়ে ভয় আর নয়, এক ক্লাসে টেন্সের দফা রফা ইনশাল্লাহ। তো তোমরা খেয়াল করো, আজকে আমাদের মেন আলোচ্য বিষয় টেন্স, এবং টেন্স নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো টেন্স, ঠিক আছে? তো আমি টেন্স শব্দটার মানে কি একটু বেসিক থেকেই আসি। যে টেন্স মানে হচ্ছে কাল বা সময়, ঠিক আছে? কাল বা সময়, ঠিক আছে? এখন সময় বা কাল আমরা তো বুঝি, এখন কাল কত প্রকার? 3 প্রকারের হয়। তার মানে টেন্সও 3 প্রকারের। টেন্স কত প্রকারের? 3 প্রকারের। এগুলো বেসিক জিনিস আমরা জানি। টেন্স কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। তো সেগুলো কি কি? তিন প্রকার। তো সেগুলো কি কি? 1 নম্বর যদি বলি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তারপরে যদি বলি 2 নম্বরে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তারপর যদি বলি আমরা 3 নম্বর, সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আমরা জানি যে টেন্স হচ্ছে এই 3 প্রকারের। এখন আমরা সাধারণত সময় বলতে কি বুঝি? আমরা সময় বলতে 3টা কালকেই বুঝি। সময় বলতে আমরা কয়টা কালকে বুঝি? 3টা কালকে বুঝি। তো একটা কাল হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে অতীত, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাই, আমি ভাত খাবো, ঠিক আছে? তো যেটা খাবো সেটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, বা আমি ভাত খেয়েছিলাম এটা অতীতকাল বোঝাচ্ছে, অথবা আমি ভাত খাচ্ছি এটা হচ্ছে আমার বর্তমানকাল। এই 3টা কালে আমরা সাধারণত টেন্স হিসাব করে থাকি। তো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, সেটা আমরা জানি। বর্তমানকাল, বর্তমানকাল বা বর্তমানকালের যে সময় সেটা, ঠিক আছে? তারপরে পাস্ট টেন্স যেটা, সেটা হচ্ছে অতীতকাল। অতীতকাল আমরা জানি কি না এটা? জি জানি। আরেকটা হচ্ছে ফিউচার টেন্স, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। তো টেন্স নিয়ে আমরা একটা বেসিক ধারণা নিলাম। তো এই ধরনের হচ্ছে কথা। তো আমি একটু যদি লিখি যে এরকম, যে হি ওয়াজ রাইটিং এ লেটার। আবার এই সেন্টেন্সটাকে আমি এটা এভাবে লিখতে পারি যে হি ইজ রাইটিং এ লেটার। রাইটিং এ লেটার। আরেকটা লিখতে পারি যে হি উইল বি, হি উইল বি রাইটিং এ লেটার। এখন এখানে আমি 3টা সেন্টেন্স লিখলাম, এবং 3টা সেন্টেন্স 3টা কালকে বোঝাচ্ছে। যেমন এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বোঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আর এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঝামেলাটা হচ্ছে এটা যে আমরা চিনি না, একটা সেন্টেন্স দেখলে আমরা চিনি না যেটা আসলে কোন টেন্সের মধ্যে পড়ে। এটা দেখলে আমরা চিনি না যে এটা কোন টেন্সের মধ্যে পড়ে। তো এটা কীভাবে চেনা যায়, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা শিখলাম কি, যে টেন্স মানে সময়। টেন্স মানে কি? সময়। এবং টেন্স কত প্রকার? 3 প্রকারের। কী ধরনের টেন্স হতে পারে? প্রেজেন্ট টেন্স হতে পারে, ফার্স্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ঠিক আছে? এখন আজকে আসো, প্রত্যেকটা টেন্স আবার হচ্ছে 4 প্রকার করে। এগুলো হচ্ছে, এই প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার, পাস্ট টেন্স হচ্ছে 4 প্রকার, আবার ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। নিচেগুলো নোটস আছে, আমি একটা জাস্ট রাফ আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো এটা আমরা জানি এই 4 প্রকারের, এই 4টা নাম। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 প্রকার করে করে টোটাল 12টা প্রকারের টেন্স হয়, ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে, আমরা একটা টেন্স, একটা সেন্টেন্সকে আমরা 12 রকমভাবে লিখতে পারি। একটা সেন্টেন্সকে আমি 12 রকমভাবে লিখতে পারি, মানে 12টা টেন্সে প্রকাশ করতে পারি। আমাদের যেটা সমস্যা, আমরা 12টা টেন্সে রূপান্তর করতে পারি না, অথবা আমাকে যদি দিয়ে দেয় একটা সেন্টেন্স যে এটা কোন টেন্স, আমরা এটা বলতে পারি না।
মেন কাহিনী হচ্ছে আমাদের শেখার মধ্যে কিছু ঝামেলা আছে, যে আমরা বিশেষ করে বাংলা কথা দিয়ে শিখি এরকম যে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, তারপর হচ্ছে তোমার অনেকক্ষণ যাবৎ চলছে, তারপরে আমি এখন ভাত খাচ্ছি, সে 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, সে 2 ঘন্টা ধরে পড়ছে, 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, তো অনেক বাংলা টাংলা দিয়ে পড়ি, একটা একটা করে পড়ি, কিন্তু আমরা জিনিসটাকে কম্বাইন করি পড়ি না, যার কারণে আমাদের মনে থাকে না। ঠিক আছে, যখন যেটা বুঝায় তখন ওইটা বুঝি, কিন্তু আবার যখন সব একসাথে করে ফেলে তখন আমি আর পারি না। তো আজকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে পড়বো, কেমন? আমাদের মেন টার্গেট থাকবে যে টেন্সের স্ট্রাকচার আজকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমরা টেন্সের হিসাবটা বুঝলাম, এবং আমি এখানে 3টা সেন্টেন্স লিখছি, কেমন? এই 3টা সেন্টেন্স 3টা টেন্সে আছে। এটা কীভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা সেটাই দেখব ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা টেন্স হচ্ছে 4 প্রকার করে, টোটাল 12 প্রকার, তো সেটা একটু দেখে নিই। খেয়াল করো, এই যে প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। কী কী? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4টা প্রকার। ঠিক আছে, এবার আসো পাস্ট টেন্স 4 প্রকার। কী কী? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে ফিউচার টেন্সের 4 প্রকার। কী কী? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটা বুঝছি কি না? বুঝছি। এখন আসো আমরা স্ট্রাকচারে ডিরেক্ট চলে যাবো। আমরা ওই বাংলা কথা দিয়ে কখন শুরু হলে কখন শেষ হবে এগুলো দিয়ে মনে রাখবো না। হ্যাঁ, বাংলা অর্থটা আমরা অবশ্যই বুঝবো, কিন্তু ওই বাংলা কথা দিয়ে আর মনে রাখবো না। আমাদের স্ট্রাকচারটা যেভাবে মনে রাখা যায়, তোমাদেরকে আমি একদম সুন্দরভাবে, আশা করি তোমাদেরকে কেউ আটকাতে পারবে না স্ট্রাকচারের দিক দিয়ে। কারণ তোমার এই টেন্স যদি পারো, তুমি ইংলিশের সবগুলা টপিক অত্যন্ত ভালোভাবে বুঝবা। তুমি টেন্সই পারো না, তুমি রাইট ফর্ম ভার্বে গেছো, রাইট ফর্ম ভার্বের প্রথম রুলসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তো প্রথম রুলটাই তো তুমি পারবা না তোমার যদি টেন্সটা ঠিক মতো না থাকে। সো আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে টেন্স নিয়েই বিস্তর আলোচনা ইনশাল্লাহ। তো দেখো, একদম ঠান্ডা মাথায় খেয়াল করো আমি কী বলি, যে একটা সেন্টেন্স, কেমন? একটা সেন্টেন্সের একটা জেনারেল স্ট্রাকচার থাকে। ঠিক আছে, একটা জেনারেল স্ট্রাকচার থাকে। কী কী মানে কীরকম জিনিসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যে জেনারেল একটা স্ট্রাকচার থাকে কার? একটা সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তো সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। সেটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব। কি? অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে অনেকে কী করো? অবজেক্ট লিখো। এখানে তোমরা অনেকে একটা কাজ করো যে অবজেক্ট লিখো, কিন্তু সর্বক্ষেত্রে অবজেক্ট না, কিছু ক্ষেত্রে এখানে কমপ্লিমেন্টও আসতে পারে, বা আদার্সও আসতে পারে। তাই এই পুরোটাকে আমরা একটা ওয়ার্ড দ্বারা মনে রাখবো, এক্সটেনশন, মানে শেষে যা আছে তা থাকবে। ঠিক আছে, কেউ যদি ডিরেক্ট অবজেক্ট লেখো, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে শেষেরটা কিন্তু অবজেক্ট না, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা অবজেক্ট লিখবো না, আমরা লিখবো কি? এক্সটেনশনের মধ্যে অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে বা আদার্স আছে। ঠিক আছে, বুঝছি কি না? বুঝছি। তো এবার আসো, আমাদের মেন টার্গেট কি? আমাদের মেন টার্গেট হচ্ছে 12টা টেন্স আছে। কয়টা আছে? 12টা টেন্স। আমাকে কেউ যদি একটা টেন্স দেয়, আমি এটাকে 12টা টেন্সে রূপান্তর করতে হবে। ঠিক আছে, অথবা আমাকে ধরো 3 নাম্বার একটা টেন্স দিচ্ছে, এখন এটা দেখলেই আমাকে বলতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, বা আমি যেন বলতে পারি যে আমাকে একটা ধরো 7 নাম্বার টেন্স যেটা, সেটা মানে আমাদের সিরিয়ালের ক্ষেত্রে যেটা বলি, তাহলে এটাকে দেখে আমাকে বলতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, বা কেউ যদি আমাকে 8 নাম্বারটা দেয়, তখন আমি বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমাদের মেন টার্গেট হচ্ছে আজকে এটা। তো দেখো, প্রত্যেকটা টেন্স আমি উপরে 3টা সেন্টেন্স লিখছি, একটু খেয়াল করো। উপরে 3টা সেন্টেন্স লিখছি, 3টা সেন্টেন্সের লেখা একটা সাবজেক্ট আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, তারপরে তোমার মনে করো এক্সটেনশন আছে। সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, এক্সটেনশন আছে। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়। এটা হচ্ছে একটা জেনারেল ফর্মেট। দেখো, অনেক কিছু এখানে আসে, ক্লজ টস দিয়ে অনেক জটিল কিছু বলা যায়। আমি আজকে একদম সহজ হইতে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, দেখো তো এই হচ্ছে সেন্টেন্স। এখন সেন্টেন্সের মধ্যে আমি কি করলাম? একটা জেনারেল ফর্মেট লিখছি। কীরকম জিনিসটা? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আর এক্সটেনশনে কোনো পরিবর্তন হবে না। কোথায় পরিবর্তন হবে? পরিবর্তন হবে আমার অক্সিলারি ভার্বে, পরিবর্তন হবে আমার প্রিন্সিপাল ভার্বে। তো আমি যদি কোনোভাবে অক্সিলারি ভার্বের পরিবর্তনগুলা আর কোনোভাবে যদি প্রিন্সিপাল ভার্বের পরিবর্তনগুলো পড়তে পারি বা মনে রাখতে পারি কোনোভাবে, তাহলে আমার কি হবে? তাহলে আমার প্রত্যেকটা স্ট্রাকচার টেন্সের ক্ষেত্রে আমি নিজে বানাবো, কোনো বই দেখবো না, নিজে তোমাদেরকে আজকে ক্লাসে বানাই দেখাই দিব। ঠিক আছে, কীভাবে স্ট্রাকচার বানাইতে হয়। তাহলে আমার পরিবর্তনটা কোথায় হচ্ছে? অক্সিলারি ভার্ব হচ্ছে,
আর প্রিন্সিপাল ভার্বে হচ্ছে, অক্সিলারি ভার্বে হচ্ছে আর প্রিন্সিপাল ভার্বে হচ্ছে। কীভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখি, মানে এটা জাস্ট রাফ আইডিয়া দেওয়া। দেখো আমি কি লিখতেছি খেয়াল করো, আমি লিখতেছি হি ইজ এ রাইটার, আমি লিখতেছি যে হি ইজ এ রাইটার, ঠিক আছে। এটাকে আবার লিখতেছি কি আমি, হি হ্যাজ বিন ডুইং দিস ওয়ার্ক, ঠিক আছে। অথবা আমি লিখতে পারতেছি যে হি ওয়েন্ট দেয়ার। দেখো এখানে আমার কিসের পরিবর্তন হচ্ছে, আমার সাবজেক্টগুলো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বা এই লাস্টে যেটা আছে এক্সটেনশন তারও কোনো পরিবর্তন হচ্ছে না। কার পরিবর্তন হচ্ছে, অক্সিলারি ভার্বগুলোর পরিবর্তন হচ্ছে, মেন ভার্বের পরিবর্তনগুলো হচ্ছে। তো আজকে আমাদের মেন টার্গেটটা হচ্ছে এটা, যে কীভাবে এটার পরিবর্তন হয়। আসো এবার আমরা এটা নিয়ে কথা বলি। তো আজকে এখন আসি আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলি, যে অক্সিলারি ভার্বটা কী। অক্সিলারি ভার্বটা কি, মেন আগে জাস্ট বেসিকগুলো একটু জাস্ট বলে যাই। তো অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলতে গেলে, আমি পার্টস অফ স্পিচের ভার্ব নিয়ে কথা বলতে গেলে অনেক প্রকার চলে আসে বা অনেক কথাবার্তা চলে আসে। তো আমি সিম্পলি কথা বলবো। তো অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। কী ভার্ব, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। ধৈর্য সহকারে ক্লাসটা করো, এখন একটু বিরক্ত লাগতে পারে কিন্তু শেষের দিকে মজা আছে, একটু পরে মজা শুরু হবে ইনশাল্লাহ। সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব মানে কি, যে সাহায্য করে, কাকে সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বকে কী করে, সাহায্য করে, ঠিক আছে। কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। হি ইজ রিডিং, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। কেমন খেয়াল করো তো, হি একটা কি সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। সে কাকে সহযোগিতা করতেছে, সে মেইন ভার্বকে সহযোগিতা করতেছে। মেইন ভার্বটা এখানে কি, রিড। মেইন ভার্বটা এখানে কি, রিড। কীভাবে আইএনজি আসতেছে সেটা একটু পরে আমরা কথা বলবো। তো রিডটা হচ্ছে কি মেইন ভার্ব, এই ইজটা কি করতেছে, মেইন ভার্বকে সহযোগিতা করতেছে। চেঞ্জটা কার হয়, অক্সিলারি ভার্বের। কোন ক্ষেত্রে, টেন্সের রূপান্তরের ক্ষেত্রে। একটা পরিবর্তন কি, অক্সিলারি ভার্বের পরিবর্তন। আরেকটা রূপান্তর কি, এ ভার্বের পরিবর্তন। কখন ভার্বের সাথে আইএনজি হবে, কখন ভার্বের বেস ফর্ম হবে, কখন ভার্বের পাস্ট ফর্ম হবে, কখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা নিয়েও আমরা আলোচনা করব। এখন জাস্ট আমরা অক্সিলারি ভার্বের একটা রাফ আইডিয়া দিচ্ছি। কেমন, এখন হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন আমি তোমাদেরকে, তোমরা এগুলো জানো অক্সিলারি ভার্ব কোনগুলো, সেটা হচ্ছে এম, ইজ, তারপরে জানো আর, তারপরে জানো হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে হ্যাড বিন, তারপরে হচ্ছে তোমার শ্যাল, ঠিক আছে। তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে শ্যাল বি, তারপর হচ্ছে উইল বি, তারপরে হচ্ছে শ্যাল হ্যাভ, তারপরে হচ্ছে উইল হ্যাভ, ঠিক আছে। অথবা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরকম করতে করতে এটসেট্রা। এগুলো তোমরা দেখো, আমি তোমাদেরকে, আমি জানি যে কেউ জীবনে টেন্স দেখো না এরকম হয় নাই, কেউ জীবনে অক্সিলারি ভার্বের নাম শুনো নাই এরকম কেউ নেই। যারা একদম বেসিকে আছো, যারা 4-5 পড়ো তাদের ক্ষেত্রে না, বা 6-7 যারা পড়ো তাদের ক্ষেত্রে না, আমি 9-10 এসএসসি এইচএসসি এদের কথাই বলতেছি। তো তোমরা জীবনে একবার হলো এই অক্সিলারি ভার্বগুলো দেখছো, এই জন্য আমি জাস্ট তোমাদেরকে বলতেছি। নাইলে আমি কিন্তু তোমাদেরকে এখন পার্টস অফ স্পিচের ভার্ব নিয়ে কথা বলতে গেলে অনেক কথা। এখন আমার আজকে মেন টার্গেট হচ্ছে টেন্স নিয়ে তোমাদের কথা বলা। এখন জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে দেখলাম যে অক্সিলারি ভার্বগুলা কোনগুলা, সাহায্যকারী ভার্ব কোনগুলা, এটা বুঝছো কি না, বুঝছি। এখন কেন অক্সিলারি ভার্ব আলোচনা করলাম, কারণ আমার টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে কার, অক্সিলারি ভার্বের আর মেইন ভার্বের। কার, অক্সিলারি ভার্বের আর মেইন ভার্বের। তো অক্সিলারি ভার্বটা জাস্ট বুঝছি কি না, কীভাবে পরিবর্তন হচ্ছে একটু পরে দেখব, ঠিক আছে। এবার আসলে আমরা একটু মেইন ভার্ব নিয়ে কথা বলি। হ্যাঁ, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। দেখো ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট, ঠিক আছে। এমন কোনো সেন্টেন্স গঠিত হবে না যার মধ্যে ভার্ব নেই, ঠিক আছে। যেমন কেউ যদি শুধু বলে গো, এটা একটা ভার্ব, এটা একটা সেন্টেন্সও। কারণ একটা ভার্ব সেন্টেন্সের একটা পূর্ণ একটা মানে ভাইব দেয়, ঠিক আছে, পূর্ণতা দেয় কি একটা ভার্ব সেন্টেন্সের একটা পূর্ণতা দেয়। এমন কোনো সেন্টেন্স নাই যার মধ্যে ভার্ব নেই, ঠিক আছে। আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে হচ্ছে এই ইটটা হচ্ছে কি মেইন ভার্ব, ঠিক আছে। তারপরে মনে করো রাইটার, রাইট, এটা একটা ভার্ব। তারপরে মনে করো এই সলভ, এটা একটা ভার্ব, ঠিক আছে। তারপরে মনে করো ডু, এটা একটা ভার্ব, ঠিক আছে। তারপরে মনে করো তোমার বলতে পারবো যে এটার নাম কি বলে, অনেক কথাই তুমি বলতে পারো। তারপরে বলতে পারো তুমি স্টল, এটা একটা ভার্ব, স্টলেন,
ঠিক আছে, বা অনেক কিছু তুমি বলতে পারো। এই হচ্ছে মেন ভার্ব। এখন কাহিনী হচ্ছে কোথায় জানো, আমাদের টেন্সের ক্ষেত্রে ভার্বের 3টা ফর্মের কাজ আছে। ভার্ব নিয়ে কথা বলতে আমি অনেক কিছু, ভার্ব ফিনিট ভার্ব আছে, নন ফিনিট ভার্ব আছে, তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, তোমার অক্সিলারি ভার্বের মধ্যে প্রাইমারি অক্সিলারি আছে, মডাল অক্সিলারি আছে, এগুলো পার্টস অফ স্পিচের আলোচনা। আমি ওইদিকে যাচ্ছি না, আমার যতটুকু দরকার আমি অতটুকুতে আসতেছি। এখন এই ভার্বের তোমার 3টা ফর্ম আছে। কি 3টা ফর্ম আমি লিখি, জাস্ট একটু খেয়াল করো। 3টা ফর্ম আছে ভার্বের, ওই 3টা ফর্ম নিয়ে এখন জাস্ট আলোচনা করবো। এটা আমার টেন্সের ক্ষেত্রে লাগবে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম। এগুলো হচ্ছে স্ট্রাকচার, মানে মেইন আমার ইয়ের জন্য, স্ট্রাকচারের জন্য আমার যেটি জিনিসটাগুলো কাজে লাগবে, ঠিক আছে। তো প্রেজেন্ট ইন প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন প্রেজেন্ট ফর্ম কোনগুলো, যেমন ইট একটা ভার্ব না, ইট খায়, খাওয়া, যেটা একটা ভার্ব না, ইট। এটার পাস্ট ফর্ম কি, এট। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন, ইটেন। রাইট অর্থ কি, লিখা, তার পাস্ট ফর্ম কি, রোট, রোট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রিটেন। এখন বলে এই জিনিসগুলো কোথায় পড়ো, তোমাদের কাছে যে গ্রামার বই আছে, প্রত্যেকটা গ্রামার বইতে এই কনজুগেশন অফ ভার্ব দেওয়া আছে, অথবা কিছু কিছু বইয়ের টপিক আছে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, এই টাইপের কিছু দিয়ে, ঠিক আছে। তো ওইখান থেকে তোমরা অন্তত 100-150 মুখস্থ মানে পড়ে নিবা জাস্ট। তো ওইখান থেকে একটু বারবার 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 পড়লে হয়ে যাবে। আর প্র্যাকটিস করতে করতে কিছু ইম্পর্টেন্ট ভার্ব আছে সামনে চলে আসবে, এগুলো জাস্ট মনে রাখবা, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে আর কেউ তোমাদেরকে আটকাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তুমি আরও পড়তে পারো, যেমন হেল্প অর্থ সাহায্য করা, তো এটার পাস্ট ফর্ম হচ্ছে হেল্পড, হেল্প। তারপরে হচ্ছে মনে করো এখানেও লিখতে পারো হেল্পড, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্ম বুঝছো কি না? এখন হচ্ছে আসল কথায়, প্রেজেন্ট ফর্মকে V1 দ্বারা প্রকাশ করা হয় স্ট্রাকচারের ক্ষেত্রে। কি, কোন ফর্মকে, প্রেজেন্ট ফর্মকে। পাস্ট ফর্মকে V2 দ্বারা লেখা হয়, জানো কি না? জানো আশা করি। পাস্ট পার্টিসিপল ফর্মকে কী বলা হয়, V3। কেন এটা বলতেছি, এটা জাস্ট আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে একটা শর্টকাট টাইপ বলতে পারো, ঠিক আছে। তাহলে আমরা ভার্ব নিয়ে মোটামুটি একটা আলোচনা করছি কি না, করছি। অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করছি কি না, করছি। কেন করছি আবার বলতেছি তোমাদেরকে। আমি এখানে তোমাদের 3টা সেন্টেন্স লিখছিলাম। কয়টা সেন্টেন্স লিখছিলাম, 3টা। এ দেখো, হি ইজ রাইটিং এ লেটার, বা হি ইজ রাইটিং এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার লিখছি। লেখার পরে আমি দেখলাম যে আমার সাবজেক্টের ক্ষেত্রে কোনোটার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। কোথায় পরিবর্তন আসতেছে, পরিবর্তন আসতেছে আমার অক্সিলারি ভার্বে, আমার প্রিন্সিপাল ভার্বে। আবার কিন্তু এক্সটেনশনের ক্ষেত্রে আমার কোনো পরিবর্তন আসতেছে না। তাহলে আমার টেন্সের পরিবর্তনটা কোথায় হবে, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আর মেন ভার্বের ক্ষেত্রে। এখন এটা আমি কীভাবে করতে পারি, কথা হচ্ছে আমি এটা কীভাবে করতে পারি একটু দেখে খেয়াল করো। তো অক্সিলারি ভার্ব বুঝছি, তারপরে ভার্বের ব্যাপারে হালকা হালকা বুঝছি। এখানে অনেক ভার্ব আছে দেখো। এখন এটা আমি তোমাদেরকে কয়টা লিখে দিব, তুমি এটা তোমার বই থেকে পড়ে নেবা। প্রত্যেকের ঘরে গ্রামার বই আছে এবং সেখানে আছে, তো এখান থেকে 200টা পড়লে এনাফ। তো 200টা পড়ে নেবা, অথবা অন্তত 20-50টা তো পারা উচিত। এটা পড়বা, আস্তে আস্তে হয়ে যাবে। অনেকগুলোই দেখবে হেল্প হেল্প হেল্প, ইডি দ্বারা অনেকগুলো যুক্ত আছে। তো এগুলোকে আবার উইক ভার্ব বলা হয়। আবার ধরো রাইট রোট রিটেন, এগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়। ওইদিকে না যাই, ঠিক আছে। এবার আসো স্ট্রাকচার কীভাবে গঠন করা যায়, আসো আমরা একটু শিখি। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে ট্রিক্স ফর ক্রিয়েটিং স্ট্রাকচার। কিছু ট্রিক্স আমরা এখানে ফলো করবো। কি, খেয়াল করো, যেখানে কন্টিনিউয়াস দেখো তোমরা, এই যে তোমরা পড়ো কি জানি বলো, স্ট্রাকচার পড়ো এরকম সাবজেক্ট প্লাস, তারপর হচ্ছে এম, ইজ, আর, তারপর হচ্ছে মনে করো লেখো V1 প্লাস আইএনজি প্লাস, তারপর হচ্ছে মনে করো এক্সটেনশন, ঠিক আছে। আবার বিফোর আফটারের রুল আছে, মানে অনেক কিছু লেখো। কীভাবে লেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে স্ট্রাকচার হবে এটা, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখো, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা লেখো, আবার ওটার বাংলা কথা লিখো, তারপর এটা মনে রাখার উপায় লেখো, তারপরে যে স্ট্রাকচারটা লেখো। এভাবে 12টা লিখতে লিখতে ওই 1 নম্বরে কী পড়ছে ওটা ভুলে গেছি, ওই 2 নম্বরে কী পড়ছে ওটা ভুলে গেছি। তা আমাদের আজকের মেন টার্গেট হচ্ছে আমরা যেন না ভুলি, কীভাবে এই 12টা স্ট্রাকচার আমাদের মাথায় গেঁথে দেয় একদম, ঠিক আছে। তোমাদের মাথায় গেঁথে দেবো ইনশাল্লাহ আমি, খেয়াল করো। তো ট্রিক্স ফর ক্রিয়েটিং স্ট্রাকচার, আমরা ট্রিক্সটা দেখবো কি, যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবো। কোথায়, ওই যে 12টা টেন্স আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরকম কন্টিনিউয়াসের তোমার এই পাবা হচ্ছে 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবো সেখানে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে।
দেখো আমার টেন্সের ক্ষেত্রে কোথায় কোথায় পরিবর্তন হয়, একটা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে পরিবর্তন হয়, আরেকটা হচ্ছে মেন ভার্বের ক্ষেত্রে পরিবর্তন হয়। এখন আমি ভার্বের পরিবর্তনটা শিখে নিচ্ছি, আর অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করতে পারলে আমার কিন্তু স্ট্রাকচার গঠন শেষ, আর কোনো প্যারা নেই। দেখো, যেখানেই কন্টিনিউয়াস শব্দটা দেখবে, একেবারে যেখানেই দেখবা সেখানে ভার্ব প্লাস আইএনজি হবে। কোনো কথা আছে এর বাইরে? না। তাহলে এবার দেখো তো, আমি তোমাদেরকে চারটায় নিয়ে যাই। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ভার্ব কী হবে? ভার্ব প্লাস আইএনজি। কোন ভার্বের বেস ফর্মটা হবে? কোন ফর্মটা হবে? বেস ফর্মটা হবে। যেমন ইট ভার্বের বেস ফর্ম কোনটা? ইট। যদি বলি তোমার হচ্ছে রোড, রোড দেওয়া আছে, রোড হচ্ছে ভার্বের কোন ফর্ম দেওয়া আছে? V2, কিন্তু এটার সাথে কোন ফর্মের সাথে আইএনজি হবে? V1। তো V1টা এখানে কত? রাইট, রাইট, তাহলে এটার সাথে আইএনজি হবে ING, রাইটিং। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি কি বললাম? যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবো সেখানে ভার্ব প্লাস আইএনজি হবে। তো কন্টিনিউয়াসটা আমি কোথায় দেখতে পাচ্ছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দটা আছে তো, তাহলে আমার ভার্ব প্লাস আইএনজি। আমি কীভাবে মনে রাখা যাচ্ছে একদম ট্রিক্স আকারে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরে খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি। এছাড়া আর কোথাও ভার্ব প্লাস আইএনজি পাবা? না, পাবা না। এরপরে ট্রিক্সটা খেয়াল করো, 2 নম্বর ট্রিক্স কী আছে? 2 নম্বর ট্রিক্স যেটা আছে, শুধুমাত্র পারফেক্ট শব্দটি থাকলে সেখানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেখানে কোথায় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে? কোথায় হবে? যেখানে পারফেক্ট শব্দটা থাকলে, শুধুমাত্র পারফেক্ট থাকলে। যদি পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র কে থাকতে হবে? পারফেক্ট থাকতে হবে। খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্ট আছে? না। প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট আছে? না। প্রেজেন্ট পারফেক্ট আছে? আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে তো পারফেক্ট আছে, কিন্তু আমি কি বলছি? শুধুমাত্র পারফেক্ট থাকতে হবে, শুধুমাত্র পারফেক্ট। পারফেক্টের সাথে যদি কন্টিনিউয়াস আসে এটা অ্যালাউ হবে না। ঠিক আছে? তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি না? বলছি কি না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে কন্টিনিউয়াস সেখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু যদি শুধুমাত্র পারফেক্ট থাকে সেখানে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। B3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। B3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্মটা, নট 2 নাম্বার ফর্ম। ঠিক আছে? তো দেখো, যেখানে পারফেক্ট আছে তাহলে হচ্ছে কত? B3। ইনডিফিনিট পারফেক্ট আছে? না। পাস্ট কন্টিনিউয়াস আছে? পারফেক্ট আছে? না। পাস্ট পারফেক্ট আছে? আছে। তো সেখানে কী হবে? B3 হবে। B3 মানে কি? B3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও তো পারফেক্ট আছে, কিন্তু কন্টিনিউয়াসও আছে, কিন্তু কন্টিনিউয়াস ফার্স্ট প্রায়োরিটি। কন্টিনিউয়াস থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু শুধু পারফেক্ট থাকতে হবে, শুধুমাত্র পারফেক্টের সাথে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এখানে হবে না। শুধুমাত্র পারফেক্ট থাকলে সেখানে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বা B3 ফর্ম হবে। এরপরে লাস্ট ট্রিক্সটা খেয়াল করো কি? এটা হচ্ছে ভার্বের যে ট্রিক্সের, সেখানে লাস্ট ট্রিক্সটা আমার যেটা বলছে সেটা হচ্ছে, সকল ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে, ব্যতিক্রম ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ফার্স্ট ফর্ম হবে। আমি বুঝাচ্ছি তোমাদেরকে। যেখানে ইনডিফিনিট, সকল ইনডিফিনিট, কোন সকল ইনডিফিনিটের ক্ষেত্রে কী হবে? ভার্বের বেস ফর্ম। সকল ইনডিফিনিটের ক্ষেত্রে। ফিউচার ইনডিফিনিট কোথায়? ফিউচার ইনডিফিনিট এখানে হবে কি? প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফার্স্ট মানে B1 ফর্মটা হবে, B1 ফর্ম। ঠিক আছে? বা প্রেজেন্ট ফর্ম। সেটা কোথায়? প্রত্যেক ইনডিফিনিটের ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু ব্যতিক্রমকে পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে কী হবে? পাস্ট ফর্ম হবে। এটা একমাত্র টেন্স যেখানে ভার্বের পাস্ট ফর্মটা ডিরেক্ট ব্যবহৃত হয়। এটাই হচ্ছে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? সকল ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? B1 ফর্ম হবে, বা ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্মকে কি বলা হয়? পাস্ট ফর্ম বলা হয়। ঠিক আছে? দেখো, এখানে লিখছি না তোমরা প্রেজেন্ট ফর্ম, এখানে আরেকটা কথাও লেখা হয়, প্রেজেন্ট ফর্মকে বেস ফর্ম বলা হয়, বেস ফর্ম বলা হয়। ঠিক আছে? বেস ফর্ম বলা হয়। বুঝছো কি না? তাহলে আমার এখানে 3টা ট্রিক্স কী ছিল? 3টা ট্রিক্স ছিল, যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবো সেখানে আইএনজি হবে, শুধুমাত্র পারফেক্ট শব্দটি থাকলে সেখানে ভার্বের কী হবে? 3 নাম্বার ফর্মটা হবে, অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর যদি সকল ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কী হবে? ভার্বের বেস ফর্ম হবে। ব্যতিক্রম কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে পাস্ট ফর্ম হবে, অর্থাৎ B2। তোমরা এই স্লাইডটা একদম পেয়ে যাবা তোমাদের ক্লাস শেষ হলে। কোনো টেনশন করিও না, এখন লেখার দরকার নেই, জাস্ট বুঝো ক্লাসটা কীভাবে হয়, বুঝো। প্রয়োজনে ক্লাসটা 2বার করো। এই টেন্স নিয়ে তোমাদের যেন দ্বিতীয়বার আর কোনো দিন টেনশন করতে না হয়। দেখো, তারপরে কি করতেছি গেল। এবার আসো আমরা ডিরেক্ট বুঝি। প্রেজেন্ট ইনডিফিনিট, আমি বলছিলাম ওইখানে ট্রিক্সে লেখা আছে, যেখানে ইনডিফিনিট সেখানে ভার্বের বেস ফর্ম আছে কি না? আছে। তারপর পড়ছিলাম যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি। পড়ছিলাম কি না? হ্যাঁ, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট, সেক্ষেত্রে কি বলছিলাম? যেখানে পারফেক্ট শব্দটা দেখবো সেটাই হবে ভার্বের 3 নাম্বার ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল
ফর্ম, অর্থাৎ এখানে হবে ইটেন, ইট ভার্ব থাকলে সেখানে হবে ইটেন, রাইট ভার্ব থাকলে এখানে হবে রিটেন। এখন এই ভার্বগুলো কোথা থেকে পড়বো, এটা তোমার বই থেকে পড়ে নিবা, ঠিক আছে। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি আছে, কন্টিনিউয়াস শব্দটা আছে, তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজির পরিবর্তন হবে, ভার্বের সাথে আইএনজি হবে, জাস্ট এতটুকু। যদি পাস্ট ইনডিফিনিট থাকে, বেস ফর্ম হওয়ার কথা, ব্যতিক্রম কে, পাস্ট ইনডিফিনিট ব্যতিক্রম, সো এক্ষেত্রে কী হবে, বি2 ফর্মটা হবে। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দ আছে না, ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট শব্দটা আছে না, বি3। পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, কন্টিনিউয়াস, তাহলে ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র পারফেক্ট থাকলে ভার্বের কী হবে, 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, বুঝছো। এরপর কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ভার্ব প্লাস আইএনজি বুঝছি। ফিউচার ইনডিফিনিট, সকল ইনডিফিনিটের ক্ষেত্রে কি, ভার্বের বেস ফর্ম, ব্যতিক্রমকে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওইটা ব্যতিক্রম। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দটা আছে তো, ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট, পারফেক্ট দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, বা এটাকে কী বলতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কন্টিনিউয়াস শব্দটা আছে তো, ফিউচার পারফেক্ট কন্টিনিউ আছে, সো ভার্ব প্লাস আইএনজি। দেখো তো আমরা 12টা ভার্বের পরিবর্তন শিখে ফেলছি কিনা, মেন ভার্বের। আমার টেন্সের মেন পরিবর্তনটা কোথায় হতো বলো, কথা বলো তোমরা, টেন্সের মেন পরিবর্তনটা কোথায় হতো, টেন্সের মেন পরিবর্তনটা হতো আমার এই ভার্ব, অক্সিলারি ভার্বে আর মেন ভার্বে, অক্সিলারি ভার্বে আর এই মেন ভার্বে। আদার্সে কোনো পরিবর্তন হতো না। দেখো সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, এক্সটেনশনে কোনো পরিবর্তন হয় না, প্রিন্সিপাল ভার্বের কী পরিবর্তন হয় শিখে ফেলছি কি না, ফেলছি। এখন আমার কি কোনটা দরকার, অক্সিলারি ভার্বের পরিবর্তনটা দরকার, তাহলে আমার টেন্সের স্ট্রাকচার আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। ওই যে হাবিজাবিগুলো এগুলো মনে থাকতো না তোমাদের, এখন তোমরা বানাবা। এখন কি করবা, তোমরা বানাবা। কীভাবে বানাবা আমি দেখাচ্ছি, তো একটু জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা করো না, তুমি শেষ পর্যন্ত জাস্ট লেগে থাকো, তারপর বুঝবা। এবার দেখো তারপরে আমি কি লিখতেছি, সেটা হচ্ছে এটা গেল। তো আমরা এখানে কি করছিলাম, টেন্সের নাম, মানে 12টা টেন্স আমি এখানে লিখছি, ঠিক আছে। তারপর অক্সিলারি পরিবর্তনগুলো দেখেছি, প্রিন্সিপাল ভার্বের পরিবর্তনগুলো দেখেছি। তো প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন কীভাবে করবো, ওটা নিয়ে আমি এখানে 3টা ট্রিক্স লিখছি। এই 3টা ট্রিক্স যে ফলো করবে তার সবগুলো হয়ে যাবে। কি লিখছিলাম, যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবো সেখানে ভার্ব প্লাস আইএনজি, যেখানে পারফেক্ট শব্দটা থাকবে সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেখানে সকল ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কী হবে, ভার্বের বেস ফর্ম হবে বা V1 ফর্মটা হবে, V1 ফর্মটা হবে। ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। এবং এটাই একমাত্র টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, যেখানে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। আর কোনো সেন্টেন্সে, আর কোনো টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ডিরেক্ট বসে না, ওইখানে অক্সিলারি ভার্ব সাথে নিয়ে বসে, ঠিক আছে। আসো এবার দেখি, এবার আসো অক্সিলারি ভার্বের পরিবর্তন। অক্সিলারি ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে কী করবা, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট কোনটা, অক্সিলারি ভার্বের পরিবর্তন। দেখো আমরা প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন ডান, এটা আমরা শিখে ফেলছি। এখন কি দরকার আমার, অক্সিলারি ভার্বের পরিবর্তন। যদি এটা হয়ে যায় আমি 12টা টেন্সের স্ট্রাকচার লিখে ফেলতে পারবো, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যত ইনডিফিনিট আছে সেখানের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই। আবার বলো, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরিবর্তন নেই। অনেকে বলে না যে এপিজে আবুল কালাম বলেছিলেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। তোমরা যদি এই চারটা ভালোভাবে বুঝতে পারো, তোমরা প্রত্যেকটার স্ট্রাকচার সুন্দরভাবে লিখতে পারবা, বুঝছো। এখন তোমাদের হচ্ছে এই চারটা জাস্ট বোঝা, কীভাবে বুঝবা আমি জাস্ট বোঝাচ্ছি, দেখো খেয়াল করো। এটা আমি 3বার পড়াবো এই চারটা আজকের ক্লাসে, জাস্ট খেয়াল করো। সকল ইনডিফিনিটের ক্ষেত্রের 3টা ইনডিফিনিট আছে। কোন 3টা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। সেখানের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই। কার ক্ষেত্রে আছে, ফিউচারের ক্ষেত্রে আছে। ফিউচারের ক্ষেত্রে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, কি শ্যাল উইল, ঠিক আছে। এবার খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, পাস্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন। এটা কীভাবে মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, জাস্ট মুখস্থ করো। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন। কেউ যদি এভাবে মনে রাখতে না পারো, ডিরেক্ট পড়ো। প্রথমে নাই, তারপরে পড়বা এম ইজ আর, তারপরে পড়বা হ্যাভ হ্যাজ, তারপরে পড়বা হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরে সিরিয়াল করে নিবা। হ্যাভ বিন হ্যাজ বিন কত নাম্বারে আছে, 4 নাম্বারে আছে, সো এটা কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে পড়বা। 3 নাম্বারটা কী হবে, 3 নাম্বারটা হবে হ্যাভ হ্যাজ। 2 নাম্বারটা কী হবে, এম ইজ আর। 1 নাম্বার কি, প্রেজেন্ট ইনডিফিনিট। 1 নাম্বারে কি নেই, অক্সিলারি ভার্ব নাই, বুঝছো। অক্সিলারি ভার্বের পরিবর্তনটা দেখাচ্ছি। এবার খেয়াল করো, পাস্টের ক্ষেত্রে চলে আসো আমরা। এবার পাস্টেরটা খেয়াল করো, পাস্টে কি আছে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, পড়ছিলাম। তারপর কি আছে, ওয়াজ ওয়ার হ্যাড বিন, ওয়াজ ওয়ার হ্যাড বিন, ওয়াজ ওয়ার হ্যাড বিন। দেখো ওইখানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিন ছিল, দেখো বিন ছিল না।
তো এখন পাস্ট পারফেক্টও বিন আছে, তো জাস্ট হ্যাড বিন, আর পারফেক্টের ক্ষেত্রে কি হ্যাড, আর বাকি থাকলো কি ওয়াজ ওয়ার। এটা কীভাবে মনে রাখবা, পাস্টের ক্ষেত্রে পাস্টের টেন্সগুলোর ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে নাই, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি আছে হ্যাড বিন আছে। বুঝছো? হ্যাঁ আশা করি বুঝছো। এবার আসো ফিচার ইনডিফিনিট। ফিচার ইনডিফিনিটেরগুলো সোজা, ফিচারের ক্ষেত্রে আমি বলে দিই সোজা, সেটা হচ্ছে শ্যাল উইল সব জায়গায় থাকবে, শ্যাল উইল সব জায়গায় থাকবে, শ্যাল উইল সব জায়গায় থাকবে। পরিবর্তন হবে কার, দেখো বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু কার ক্ষেত্রে আছে, আমার ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে। কি শ্যাল উইল, তারপরে কি শ্যাল বি উইল বি, তারপর কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর কি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। একদম সহজ। শ্যাল উইল, তারপরে জাস্ট যুক্ত হবে বি, তারপর জাস্ট যুক্ত হবে হ্যাভ, তারপর জাস্ট যুক্ত হবে হ্যাভ বিন। তাহলে আমার সাথে বলো, শ্যাল উইল, শ্যাল বি উইল বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। দেখো যেখানে বিন আছে, যেখানে অক্সিলারি ভার্বে বিন আছে, সেটাই পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখো হ্যাড বিন পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে আছে কি হ্যাজ বিন, সেটা কি আছে পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা জাস্ট মুখস্থ কি এই অক্সিলারি ভার্বগুলো, আমার সাথে আবার বলো। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নাই, তারপর আছে কি এম ইজ আর, তারপর আছে হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নাই, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নাই, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, হ্যাড, হ্যাড বিন। তারপর আছে কি ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল, শ্যাল বি উইল বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এই 12টা টেন্সের পরিবর্তনটা বুঝছো কিনা? টেন্সের পরিবর্তন সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার থেকে দেখতে পাই যদি, তখন কি বুঝবো আমরা, অক্সিলারি ভার্বের পরিবর্তন আর প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন হয়। প্রিন্সিপাল ভার্বের পরিবর্তনটা একটু আগে বুঝছি, আর অক্সিলারি ভার্বগুলো এখন মুখস্থ করে ফেলছি। আশা করি যদি না করো তোমরা এই চারটা আগে মুখস্থ করবা, দেন তোমরা স্ট্রাকচার লিখতে পারবা। বুঝছো? এবার দেখো আমি কীভাবে স্ট্রাকচার লিখি, জাস্ট দেখো কীভাবে লিখি, জাস্ট খেয়াল করো আমি কীভাবে লিখি। দেখো আমি একটা সেন্টেন্সের জেনারেল ফরম্যাট কি জানতাম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব সংক্ষেপে লিখতেছি, প্লাস মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, যেটাই মেইন ভার্ব ওইটাই প্রিন্সিপাল ভার্ব, এটার পরিবর্তন প্লাস, তারপর কি যেটা লিখতাম সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন দেখো, এক্সটেনশনের মতো অনেকে অবজেক্ট লাগে, অবজেক্টও থাকতে পারে, এখানে কমপ্লিমেন্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। এখন এগুলো কি আলোচনার বিষয় এখানে না, যা আছে তা বসে দেবো, সেটা এক্সটেনশন দিয়ে মনে রাখবো। কেউ অবজেক্ট লিখিও না, হ্যাঁ অবজেক্ট লিখাটা মানানসই না। হ্যাঁ অবজেক্ট থাকে, এমন না যে থাকে না, কিন্তু সব সেন্টেন্সে তো অবজেক্ট থাকবে না, কিছু সেন্টেন্সে তো কমপ্লিমেন্টও থাকতে পারে। ঠিক আছে, আসো তাহলে আমার পরিবর্তন কার হয়, সাবজেক্টের হয় না। সাবজেক্টের কি পরিবর্তন হয়, সাবজেক্টের পরিবর্তন হয় না। তো সাবজেক্ট পরিবর্তনটা কার হয়, অক্সিলারি ভার্বের হয় আর মেইন ভার্বের হয়। ঠিক আছে, এবার আমি কি করবো বলো, এবার আমি 12টা টেন্স লিখে ফেলবো। এই 12টা টেন্স লেখো, এখানে কি লিখবা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট সংক্ষেপে লিখতেছি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার কীভাবে লেখো জাস্ট দেখো না তোমরা। তারপর লিখবে কি প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে সংক্ষেপে লিখছি। তারপর লিখবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছো? এবার দেখো চারটা সেন্টেন্স কীভাবে লিখি। আমার জেনারেল ফরম্যাট কি সাবজেক্ট, তো লেখো সাবজেক্ট, সাবজেক্ট লেখো, সাবজেক্ট লিখছো, লিখছো। তারপরে কার পরিবর্তন, অক্সিলারি ভার্বের পরিবর্তন। খেয়াল করো তো ওই চারটা থেকে যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব আছে না, তাহলে নাই, অক্সিলারি ভার্ব নাই। তারপরে কী হবে, প্লাস হবে, কী হবে মেইন ভার্ব হবে। চিন্তা করো তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মেইন ভার্ব কি, আমরা জানি যে সকল ইনডিফিনিটের ক্ষেত্রে মেইন ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম। মেইন ভার্ব কি, ভার্বের বেস ফর্ম। ব্যতিক্রম কে, পাস্ট ইনডিফিনিট। কে ব্যতিক্রম, পাস্ট ইনডিফিনিট। তো আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ঠিক আছে, বি1 বসাইছি, ঠিক আছে। এরপরে কি এক্সটেনশন, শেষ। দেখো আমার সাবজেক্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, এক্সটেনশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন না। পরিবর্তনটা কার হয়, অক্সিলারি ভার্বের আর মেইন ভার্বের। তো সেটা করছি কি না, করছি। আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে কি কি আছে, এম ইজ আর, ওই চারটা থেকে একটু আগে যেটা পড়ছি, এম ইজ আর। ঠিক আছে, তারপর কি করবা, ভার্বের পরিবর্তন, ভার্ব কী হবে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলেই কী হবে, ভার্ব প্লাস আইএনজি, বি1 প্লাস আইএনজি। তারপর কী করবা, এক্সটেনশন, শেষ। এই কঠিন কিছু তোমাদের টেন্স, হ্যাঁ বলো আমি কীভাবে লিখতেছি, এটা কি আমার মুখস্থ না? খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, হবে না। তারপর কী হবে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে কি না, হ্যাঁ আছে। কী আছে, হ্যাভ আর হ্যাজ, হ্যাভ হ্যাজ। তারপর কী হবে, ভার্বের পরিবর্তন হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পরিবর্তন কীভাবে হয় বলো, যেখানে পারফেক্ট শব্দটা থাকবে, যেখানে কি থাকবে, পারফেক্ট শব্দটা থাকবে, সেখানে হবে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তারপর কি হবে, এক্সটেনশন।
খেয়াল করছো? তারপর আছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট লিখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। ওই চারটা সিরিয়ালে মনে রাখবে কীভাবে? নাই, তারপর লিখবে এম ইজ আর, তারপর হচ্ছে হ্যাভ হেজ, তারপর হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নাই, তারপর হচ্ছে ওয়াজ হয়, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে হ্যাড বিন। হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সিরিয়াল হিসেব করবা। যেখানে বিন সেটা কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিনটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর হিসাব করবা কি? শ্যাল উইল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। শ্যাল বি, উইল বি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, সেটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। আর হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছো? তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। এখানে বসাইছি কি না? বসাইছি। এবার কার পরিবর্তন হবে? মেন ভার্বের। মেন ভার্বটা কি? কন্টিনিউয়াস থাকলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তো লেখো ভার্ব প্লাস আইএনজি। এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাই দিবি একটু পরে, খেয়াল করো। এটা নোটস করার দরকার নেই, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা এখন জাস্ট আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি আমি কীভাবে লিখি, ঠিক আছে? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, লিখছো কি না? লিখছো। তারপর কিছু আছে না? এক্সটেনশন লেখো। তারপরে এবার কী করবা? প্রেজেন্টের চারটা শেষ। দেখো, চারটা স্ট্রাকচার শিখে ফেলছি। দেখছো, আমার দরকার কিন্তু এটা। আমি বাংলা টাংলা নিয়ে অনেক কিছু শিখি, কিন্তু যেটা আমার এক্সামে আসেও না। হ্যাঁ, আসতো ছোটোবেলায়। এখন আমরা 9-10-এ উঠছি, এসএসসিতে আসি, এইচএসসি লেভেলে আসি। আমি এই অক্সিলারি ভার্বগুলো চিনি না, আমি স্ট্রাকচারটা লিখতে পারি না ঠিক মতো। আমাকে যখন ন্যারেশন করতে দেয়, ন্যারেশনের ক্ষেত্রে তো টেন্স ছাড়া হয়ই না, ঠিক আছে? তখন ওই আমি আর পারি না। তো আমার কীভাবে রূপান্তর করতে হয় ওইটাও দেখাবো। তারপর এবার খেয়াল করো, এবার আমি কী করব? এবার আমি লিখবো হচ্ছে পাস্টের চারটা রুল। পাস্ট ইনডেফিনিট, তারপর লিখব পাস্ট কন্টিনিউয়াস, তারপর লিখবো আমরা পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তারপর লিখবো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ফার্স্ট ইনডেফিনিটের কী আছে এবার খেয়াল করো। এর কোনো পরিবর্তন হবে? সাবজেক্টের কোনো পরিবর্তন হবে? তো না। তো লেখো সাবজেক্ট প্লাস তারপর কি? অক্সিলারি ভার্ব। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব আছে? না। দেখো, আমি এখানে তোমাদেরকে না দ্বারা জাস্ট বুঝেছি, এটা আবার পরীক্ষার খাতায় লিখিও না। আর পরীক্ষার খাতায় তো লিখবা না, এটা তো পরীক্ষার খাতায় আসবেও না। তো এটা আবার করিও না, জাস্ট বলছি যে নাই, ঠিক আছে? তো এটা ক্রস দিয়ে বুঝে দিচ্ছি যেন এটা ভুল না করো। নাই, কেমন? সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব লিখলাম, তারপর এবার কী লিখবো আমি? পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে তারপর আমি যেটা লিখবো সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। তো পাস্ট ইনডেফিনিট দেখো কী কথাটা আছে? ইনডিফিনিট। আমি বলছি যেখানে ইনডিফিনিট সেখানেই ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম, কিন্তু ব্যতিক্রমকে পাস্ট ইনডিফিনিট। তো এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছি কি না? পড়ছে। তাহলে এটার ফর্মটা কী হবে? V2। বুঝছো? ওই চারটা, আমার ওই চারটা পারলে এই স্ট্রাকচার গঠন করা কোনো ব্যাপারই না। V2 প্লাস এবার কী লিখবা? সাবজেক্ট লিখলাম, তারপরে অক্সিলারি ভার্ব লিখলাম, মেন ভার্ব লিখলাম, এবার এক্সটেনশন। কোনো পরিবর্তন হবে? আর না, শেষ। বুঝছো? এবার আসো পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট কোনো পরিবর্তন হবে? না। অক্সিলারি ভার্ব আছে কি? ওয়াজ ওয়ার, ঠিক আছে? এবার ভার্বের পরিবর্তন কি হবে? যেখানে কন্টিনিউয়াস দেখিতে পাবে সেখানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করিবে, ঠিক আছে? তারপর এক্সটেনশন লিখে দাও, কোনো কঠিন কিছু না। এবার আসো পাস্ট পারফেক্ট। কী লিখবা? সাবজেক্ট পারফেক্ট মানে কি? অক্সিলারি ভার্ব আছে কি? হেড, কি? হেড। মেন ভার্বের পরিবর্তন কি হবে? যেখানে পারফেক্ট দেখিতে পাবে সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম করবে। এখানেও করেছিলাম পারফেক্ট শব্দটা দেখছো? তো করছো, এটা সেম জিনিস, ঠিক আছে? এরপর কী করবা? এক্সটেনশন। কোনো পরিবর্তন হবে? না। এরপর কী করবা? পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট কোনো পরিবর্তন হবে? না। তারপর কি আছে? কন্টিনিউয়াস শব্দটা আছে কি না? আছে। তো এটা ভার্বের পরিবর্তন, কিন্তু এখানে আছে না? অক্সিলারি ভার্ব আছে না? আছে কি? হ্যাড বিন। যেটাই বিন দেখতে পাবা সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বলছিলাম কি না? সব জায়গায় যেখানে বিন দেখতে পাবা সেটাই কি? পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো একটু তোমাদের লেখাটা অসুন্দর হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে নিচে এগুলো নোটস করে রাখছি, দেখাবো। হ্যাড বিন, ঠিক আছে? ভার্বের পরিবর্তনটা কী হবে? কন্টিনিউয়াস থাকলে কি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তারপর কী হবে? এক্সটেনশন। এবার আসো ফিউচারের চারটা, কেমন? এবার ফিউচারের চারটা খেয়াল করো। ফিউচার ইনডিফিনিট, তারপর লিখবা ফিউচার কন্টিনিউয়াস, তারপর লিখবা ফিউচার পারফেক্ট, ঠিক আছে? তারপর লিখবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কীভাবে লেখো? জাস্ট দেখো, ফিউচার ইনডিফিনিটে কী লিখবা? যত ইনডিফিনিট সাবজেক্ট লিখবা, অক্সিলারি ভার্ব আছে কি? শ্যাল আর উইল। একটু কালার চেঞ্জ করি। সাবজেক্ট লিখবা, তারপর অক্সিলারি ভার্ব আছে কি? আছে শেল অথবা উইল। কোথা থেকে? ওই চারটা থেকে, ঠিক আছে? তারপরে মেন ভার্বের পরিবর্তন, যত ইনডিফিনিট আছে সব বেস ফর্ম। ব্যতিক্রম কে? পাস্ট ইনডিফিনিট। এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? না। কি ইনডিফিনিট? ফিউচার ইনডিফিনিট, সো ভার্বের বেস ফর্ম। এবার এক্সটেনশন লিখে ফেলো।
কোনো সমস্যা আছে না। এবার আসো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কী হবে? সাবজেক্ট হবে। কন্টিনিউয়াস শব্দটা থাকলে ফিউচার কন্টিনিউয়াসের তোমার অক্সিলারি ভার্বের পরিবর্তন কী আছে বলো? আমার মেন টার্গেটটা তো ছিলই অক্সিলারি ভার্বের পরিবর্তন, ঠিক আছে না? তো অক্সিলারি ভার্ব কী এখানে বলো? শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি, শ্যাল উইল, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ঠিক আছে? এবার দেখো, এ শ্যাল লিখলাম, তারপরে বি লিখলাম, উইল লিখলাম, তারপরে বি লিখলাম, ঠিক আছে? এবার কী করবো? বারবার পরিবর্তন, যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবা সেখানে কী লিখবা? B1 প্লাস ING। এবার আসো এক্সটেনশন লেখো, শেষ গেল। পারফেক্ট। সাবজেক্ট লিখবা, অক্সিলারি ভার্ব আছে কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তারপর কী লিখবা? যেখানে পারফেক্ট দেখতে পাবা সেখানে হবে কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। উপরেও তো তাই লিখছি, এই যে দেখছ? ভার্বের এরপরে কী হবে? এক্সটেনশন, শেষ। এরপরে আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট লেখো, লিখছো? অক্সিলারি ভার্ব আছে কি? আছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। লেখো শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তারপর কি হবে? ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কেন? যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবে সেখানে ভার্বের প্লাসে আইএনজি হবে। হয়েছে কি না? হয়েছে। এবার কি করবা? বলো? এবার জাস্ট হবে এক্সটেনশন, শেষ। এ দেখো, এ 12টা লিখতে আমার কতক্ষণ লাগছে? তা আমার মেন মূলে কে? মূলে হচ্ছে আমার এই 4টা। মূলে হচ্ছে আমার কি? এই 4টা আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। যেখানে ইনডিফিনিট দেখিতে পাবে সেখানে ভার্বের বেস ফর্ম হবে। ব্যতিক্রম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? বুঝছো কি না? বুঝছো? যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি। বুঝছো? তারপরে কি? যেখানে পারফেক্ট দেখতে পাবে সেখানে ভার্বের বেস থার্ড ফর্ম হবে, বা তৃতীয় যে ফর্ম সেটা হবে, সেটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। হয়েছে? ভিত্রি হবে। বুঝছো আশা করি। তারপর আসো, যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের আইএনজি, ঠিক আছে? ব্যতিক্রমকে ফার্স্ট ইনডিফিনিট, সেখানে শুধু ভার্বের পাস্ট ফর্মটা হয় বা সেকেন্ড ফর্মটা হয়। বুঝছো? এবার আসো অক্সিলারি ভার্বের পরিবর্তন। নাই, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। যেখানে পারফেক্ট কন্টিনিউয়াস সেখানে বিন শব্দটা থাকবে, যেমন কি হ্যাড বিন, যেমন কি উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে? এরপরে আসো এই শ্যাল উইল ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। ফার্স্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, নাই, ওয়াজ, ওয়ার, হ্যাড বিন। এভাবে সিরিয়ালে জাস্ট মুখস্থ করে ফেলবা। এই স্ক্রিনশটটা নিতে পারো, প্লাস আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। তো সেটা দেখে নিবা তোমরা, আশা করি। এরপরে খেয়াল করো, আমি এই ভার্বের 12টা ফর্মের স্ট্রাকচার লিখে ফেলছি। এটা সুন্দরভাবে তোমাদেরকে আমি নোটস আকারে দিয়ে দিছি, খেয়াল করো। স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স, খেয়াল করো তো কী লিখছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি লিখছি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, কারণ এখানে অক্সিলারি ভার্ব নেই। উপরে যা লিখছি তা। পাস্ট কন্টিনিউয়াসে কি লিখছি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এমিজার, তারপরে যেখানে কন্টিনিউয়াস সেখানে কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে, দেন অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট থাকতেও পারে, তো এক্সটেনশন লেখাটা হচ্ছে এখানে মেন সার্থকতা, কারণ এক্সটেনশন লিখলে আমার আর কোনো ভুল নেই এখানে। আসো, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে পারফেক্ট দেখতে পাবে সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। অক্সিলারি ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবে সেখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? তো তারপরে এখানে যেহেতু বিন আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক আছে? অক্সিলারি ভার্বটা মনে রাখতে হবে, অক্সিলারি ভার্বটা এখানে মনে রাখতে হবে, আর ভার্বের পরিবর্তনটা তো দেখাই দিচ্ছি। তো এবার আসো, খেয়াল করো কি আছে। স্ট্রাকচার অফ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স দেখছি, এবার পাস্ট টেন্স সেম। সরি একটু ওয়েট করি। তো খেয়াল করো এখানে স্ট্রাকচার অফ পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো কী কী দেখো। ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কি? পরিবর্তন, ব্যতিক্রম, তাহলে এখানে হবে কি? B2 বা পাস্ট ফর্ম। যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি, তারপর অক্সিলারি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাড, যেখানে পারফেক্ট শুধু পারফেক্ট থাকলে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, আর বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন, ঠিক আছে? হ্যাডের সাথে জাস্ট বিন যুক্ত হয়েছে। আর উপরে কি ছিল? হ্যাভের সাথে হ্যাভ, হ্যাজ, কি? হ্যাভ, হ্যাজ, এটার সাথে জাস্ট বিন যুক্ত হয়েছে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভের সাথে জাস্ট বিন যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবার আসো ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব কি? শ্যাল উইল, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ভার্বের পরিবর্তন কিরকম? ইনডিফিনিট দেখতে পারলে ভার্বের বেস ফর্ম। ব্যতিক্রম কে? পাস্ট ইনডিফিনিট। এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? না। সো এখানে কি হবে? বেস ফর্ম
হবে। যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে, যেখানে পারফেক্ট দেখতে পাবে সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শব্দটা যদি দেখতে পাও, যেখানে কন্টিনিউয়াস হবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। স্ট্রাকচার 12টা কি খুব কঠিন বলো? তাহলে সবচেয়ে মূলে কি? সবের মূলে হচ্ছে ওই আমার কাঙ্ক্ষিত 4টা, ওই 4টা যে মনে রাখতে পারবে এই 4টা, তার ক্ষেত্রে এটা স্ক্রিনশট নিতে পারো একটা। এটা দেখে, কারণ কি দেখো, আমি তোমাদেরকে বলি, আমার সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, আমার এক্সটেনশনের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কার? মাঝখানে যে অক্সিলারি ভার্ব আছে, তারপরে আমার কি আছে, মেইন ভার্ব আছে, এই দুইটার পরিবর্তন হয়। এই দুইটার পরিবর্তন আমি এখান থেকে শিখে নিছি। এই যে প্রিন্সিপাল ভার্ব বলে মেইন ভার্বের পরিবর্তনগুলো আর অক্সিলারি ভার্বের পরিবর্তনগুলো, তাহলে আমার বাকি স্ট্রাকচার গঠন করা কোনো ব্যাপারই না। খেয়াল করো, লিখলাম, বুঝছো? 12টা টেন্সের পরিবর্তন। এবার আমাদের কাজ হবে কি দেখো, আমি একটা সেন্টেন্স লিখবো এখানে, এই সেন্টেন্সটাকে আমি 12টা সেন্টেন্সে রূপান্তর করবো। কীভাবে দেখো, আমার কোশ্চেনটা এরকম হবে, আমাকে মনে করো একটা সেন্টেন্স দিয়ে দিছে, কী দিছে একটু খেয়াল করো, দিয়ে দিছে মনে করো একদম সিম্পল একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, হি ইজ এ রাইটার, এটা আমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে এটাকে 12টি টেন্সে রূপান্তর করো, 12টায় কনভার্ট করো। ঠিক আছে, তো এবার কীভাবে করতে পারি দেখো তো, একদম সহজ সিম্পল আমি দেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে লিখবো আমি প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটটা কীভাবে করি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমার রুলটা কি, এটা কোথায় আছে আগে এটা আইডেন্টিফাই করো তো। সরি, এটা লিখিও না, তুমি সেন্টেন্সটা একটু চেঞ্জ করে নাও। সেটা হচ্ছে লিখবে এরকম, হি ইজ, টেন্সটা পরিবর্তন করে নাও, সেন্টেন্সটা হি ইজ রাইটিং এ লেটার। আমার আগের এটা হবে, তবে এটা একটু কমপ্লেক্স, আমি তোমাদের কাছে ইজিও এটাই শিখেছি। আর কমপ্লেক্সটা হচ্ছে যে টপিকের সাথে আসলে ওইখান থেকে বুঝে নিবে। মেন জিনিসটা তুমি বুঝলে তখন কমপ্লেক্সিটি তোমাকে আটকাতে পারবে না। আজকে মেন বেসিকটা বুঝো। প্রেজেন্ট ইনডিফিনিট কেমন? তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী করবা, আগে দেখো তো এটা কোথায় দিয়ে দিছে, কোন টেন্সে এটা দিছে। আমার এটা দিছে কি ইজ অক্সিলারি ভার্ব আছে কোথায়, চিন্তা করো তো, ইজ অক্সিলারি ভার্ব আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যেখানে কন্টিনিউয়াস শব্দটা দেখবো সেখানে ভার্বের সাথে আইএনজি হবে, আছে কি না? আছে। তার মানে এই সেন্টেন্সটা কোথায় আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বুঝছো? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে কী বলছে, বাকি 12টাতে নিতে। বাকি 12টার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে রুলসটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস, তো সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট হচ্ছে হি, তো লেখো হি। তারপর কি, অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব আছে না। তারপর কি করবো আমি, তাহলে ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্ব কোনটা এখানে দেখো তো, ভার্ব আছে কি? ভার্ব আছে আমার এখানে রাইটিং। ভার্ব কি আছে? রাইটিং। খেয়াল করো, ভার্ব আছে আমার এখানে রাইটিং। দেখো, ভার্ব আছে আমার এখানে রাইটিং। এটার মেন ফর্মটা হচ্ছে রাইট না? রাইটের সাথেই তো পরে আইনজি যুক্ত হয়েছে, তো রাইট ভার্বটার লেখো, রাইট, এটা হচ্ছে তার বেস ফর্ম। রাইট ভার্বটার B2 ফর্ম, এটা হচ্ছে তার B1 ফর্ম। B2 ফর্মটা হচ্ছে রোট, এটা তোমরা ওখান থেকে শিখলে বুঝবা। B2 রোট। আর 3 নাম্বার ফর্মটা হচ্ছে রিটেন, বুঝছো? এটা হচ্ছে B3 ফর্ম। এই সাইড নোটটা কাজে লাগবে এখন, দেখো না। তাইলে এবার আমি কি করলাম, আমার কোথায় পরিবর্তন করতে বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী বসালাম? সাবজেক্ট। তারপরে আমার কি অক্সিলারি ভার্ব আছে কি না? না, নাই। তাহলে মেন ভার্বের পরিবর্তন হবে কি না? হবে। কি পরিবর্তন হবে মেন ভার্বের পরিবর্তন? বেস ফর্মটা হবে। তো রাইটিং ভার্বের বেস ফর্ম কোনটা? রাইট। লেখো রাইট, হি রাইট, তারপর কি? এ লেটার, এখানে একটা প্যাচ আছে, সেটা কি? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে S/A যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস। তো এখানে হির সাথে হি যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, নট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে S/A যুক্ত হবে। তো এটা একটু কমপ্লেক্স তোমাদের লাগতে পারে, যারা একদম বেসিকে আছো, যারা মোটামুটি পড়ছো তারা জানো। তো আমি যদি এটা হি রাইটে লেটার লিখে, এটা ভুল হবে। সো এটা লিখতে হবে হি রাইটসে লেটার, জাস্ট মনে রাখো। তবে এখানে আমার ভার্বের বেস ফর্মটা এখানে হয়েছে, ঠিক আছে? এখানে সিঙ্গুলার প্লুরালের একটা কারসাজি আছে আর কি। এবার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা পরিবর্তন করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা পরিবর্তন করি। কীভাবে পরিবর্তন করবো? সাবজেক্ট লিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমার আছে কি না? অক্সিলারি ভার্ব আছে কি না? আছে। কি আছে? এম ইজ আর। তো হি এর সাথে কি এম হয়? হি এম হয় না। ইজ হয়? হ্যাঁ হয়। আর হয় না। তাহলে হি ইজ, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, এখন এখানে হচ্ছে নাম্বার আর পার্সনের কিছু বিষয় আছে, তো এগুলো একটু শেষের দিকে আলোচনা করব। হি ইজ, ঠিক আছে? এরপর কি? কন্টিনিউয়াস থাকলে কি হবে? কন্টিনিউয়াস থাকলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো ভার্বের বেস ফর্ম কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে রাইট। তো রাইটের সাথে আইএনজি যুক্ত হলে কি হবে? রাইটিং হবে।
তারপর কী হবে এ লেটার, এ লেটার। একটা জিনিস খেয়াল করছো কি না, কি জানো, আমার কিন্তু তারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দিছে। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চিন্তা ভাবনা করি, এটাই লিখছি। দেখো এই সেন্টেন্সটা পুরোপুরি সেম, বুঝছো? এবার খেয়াল করো পরের সেন্টেন্সটা, প্রেজেন্ট পারফেক্টে নিব। এবার কীভাবে নিতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে পারি কীভাবে সেটা খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এভাবেই নিব, সেটা লিখবো আমি হি, এটা কি সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের পরে আমার এখানে অক্সিলারি ভার্ব আছে কি না, আছে। কি হ্যাভ অথবা হ্যাজ, হি এর সাথে কে বসে, হ্যাজ বসে, ঠিক আছে? হি এর সাথে কে বসে, হ্যাজ। কোথায় হ্যাভ আর হ্যাজ বসে এগুলো ক্লাসের একদম শেষের দিকে আমি আলোচনা করব। হি হ্যাজ লিখলাম। আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝাচ্ছি যে কীভাবে তুমি 12টা টেন্সে পরিবর্তন করতে পারবা। হি হ্যাজ, তারপর এবার ভার্বের পরিবর্তন। পারফেক্ট থাকলে ভার্বের কী হয়, পারফেক্ট থাকলে ভার্বের B3 হয়, জানি কি না? পারফেক্ট শব্দটা থাকলেই তো ভার্বের B3 কি রিটেন, তাহলে হি হ্যাজ রিটেন কি এ লেটার, সে একটি চিঠি লিখেছে, এরকম টাইপের কিছু, হ্যাঁ লিখছে। তো এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে লিখবো এটা, হি সাবজেক্ট যেভাবে আছে সেভাবে। এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্ব কী হবে, এ হ্যাজের সাথে জাস্ট বিন যুক্ত হবে, হি হ্যাজ বিন। এবার আসে মেন ভার্ব কি, রাইটের সাথে যখন রাইটের কোনটা হবে B3 ফর্ম, রাইটের এখানে আছে কি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হয়, V1 সাথে আইএনজি হয়। তো লেখো V1 কি রাইটের সাথে আইএনজি হলে কী হবে, রাইটিং হবে। রাইটিং তারপর লেখো এ লেটার, যেভাবে সেভাবে। পরিবর্তনটা জাস্ট কার হচ্ছে, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের হচ্ছে। তারপর কী হবে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী হবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট হবে। সাবজেক্ট হওয়ার পরে আমার হবে কার পরিবর্তন, অক্সিলারি ভার্বের। তো আমরা জানি কি না যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে কী নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হবে না। তাহলে হচ্ছে কার পরিবর্তন, ভার্বের পরিবর্তন কি, যদি ইনডিফিনিট কথাটা থাকে, কি থাকে, ইনডিফিনিট কথাটা থাকে, তাহলে আমার ভার্বের বেস ফর্ম হবে। ব্যতিক্রমকে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট কি না, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, ব্যতিক্রম হবে। কী হবে, সে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম না হয়ে সে পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্মটা কি, পাস্ট ফর্মটা হচ্ছে রোট। এই যে রোট পাস্ট ফর্ম, V2 ফর্ম, এই যে V2 ফর্ম দেখছো? তো লেখো রোট এ লেটার, বুঝছো কি না? বুঝছো আশা করি। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস কীভাবে নিচ্ছি, জাস্ট দেখো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী লিখবা, সাবজেক্ট লিখবা। সাবজেক্ট লেখার পরে কন্টিনিউয়াস থাকলে আমার এখানে মেন ভার্ব আছে কি না, অক্সিলারি ভার্ব আছে কি না, আছে। কি ওয়াজ, এর সাথে কী হবে, ওয়াজ। কখন ওয়াজ হবে আর হবে এটা বুঝাচ্ছি। ওয়াজ হলে এরপরে কী হবে, মেন ভার্বের পরিবর্তন কি, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি। ভার্বকে এখানে রাইটের সাথে মেন ভার্ব কি রাইটের সাথে আইএনজি যুক্ত হলে কী হবে, রাইটিং হবে। দেখো রাইটিং এ লেটার। যখন বুঝবে এটা, এখন আমি বলে লিখতে অনেকক্ষণ লাগতেছে, তোমরা এটা লিখতে সর্বোচ্চ 3 মিনিট লাগবে হাইয়েস্ট, আরও কমও লিখতে পারে, আরও ফাস্ট লিখতে পারবা। তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট লিখবো। 12টা টেন্সে কীভাবে পরিবর্তন করতেছি জাস্ট দেখো। পাস্ট পারফেক্টে কী লিখবা, সাবজেক্ট যেভাবে আছে এভাবে লিখবা। সাবজেক্ট লেখার পর কী লিখবা, অক্সিলারি ভার্বের পরিবর্তন। অক্সিলারি ভার্ব আছে কি না, আছে। কি হ্যাড, ঠিক আছে। ভার্বের পরিবর্তন কী হবে, পারফেক্ট থাকলে B3 ফর্ম কি রিটেন, হি হ্যাড রিটেন এ লেটার, ঠিক আছে। এরপর আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। কী হবে, হি হবে। অক্সিলারি ভার্ব কী আছে পারফেক্ট কন্টিনিউয়াসে, জাস্ট হ্যাডের সাথে বিন যুক্ত হবে, বিন, ঠিক আছে। তারপর আসো কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রে যেখানে কন্টিনিউয়াস দেখতে পাবো সেখানে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো ভার্বের সাথে আইএনজি রাইটিংয়ের ক্ষেত্রে আবার ডাবল টি দিয়ে দিও না, ঠিক আছে, দিয়ে দিও না আবার। রাইটিং বানানটা খেয়াল করবা, এ লেটার, এখানে কিন্তু প্লাস হবে না, হ্যাঁ। রাইটিং এ লেটার স্ট্রাকচারের ক্ষেত্রে লিখছিলাম এটা, বুঝছো কি না? 8টা ফর্ম কিন্তু হয়ে গেছে, 8টা টেন্সে নিয়ে গেছি, আর 4টা বাকি। ফিউচার ইনডিফিনিট থেকে 4টা বাকি। তো লেখো ফিউচার ইনডিফিনিট কী লিখবা, হি, তারপরে লিখবে কি, হির সাথে শ্যালো নিতে পারে, উইল নিতে পারে। তো উইল নাও, হি উইল। তারপর দিবে কি, শ্যালটা সাধারণত আই আর উইয়ের সাথে দেওয়াটাই বেটার। কথা বলবো একটু পরে কথা বলবো। দেখো ফিউচার ইনডিফিনিট, তো ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কী করবে এবার, হি উইল। এটা কি বসাচ্ছি, অক্সিলারি ভার্ব। মেন ভার্ব কী হবে, ইনডিফিনিট থাকলে ভার্বের বেস ফর্ম কি, রাইট এ লেটার, বুঝছো কি না? বুঝছো। এবার আসো ফিউচার কন্টিনিউয়াস কী করবা, হি লিখবা, তারপরে অক্সিলারি ভার্ব হবে কি, উইল বি,
ওই 4টা থেকে উইল বি, তারপর কন্টিনিউয়াস থাকলে কী হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো লেখো রাইটিং, রাইটিং এ লেটার। দেখছো? এবার কী হবে, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কী লিখবা, হি লিখবা, তারপরে তোমার ইয়ে আছে কি না, অক্সিলারি ভার্ব আছে কি না, আছে কি, উইল হ্যাভ, উইল হ্যাভ। তারপর কি লিখবা, মেইন ভার্বের পরিবর্তন। পারফেক্ট থাকলে কি বি থ্রি ফর্ম হবে, তো বি থ্রি ফর্মটা কি এখানে বলো তো, রিটেন, রিটেন বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, রিটেন এ লেটার, এ লেটার। কী হয়েছে তাহলে, হি উইল হ্যাভ রিটেন এ লেটার। এরপরে আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য লাস্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কী লিখবা, হি, তারপর লিখবা উইল হ্যাভ, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। কন্টিনিউয়াস থাকলে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, রাইটিং, রাইটিং এ লেটার, এ লেটার। বুঝছো কি না? বুঝছো? এই যে 12টা টেন্সে পরিবর্তন করে ফেললাম, একটা টেন্স আমাকে দিছে, আমি 12টা টেন্সে পরিবর্তন করে ফেলছি। তাহলে আমার কী করছি, আমি জাস্ট ভার্বের ওই 3টা ফর্মটা বাইর করে নিছি, আর হচ্ছে আমার অক্সিলারি ভার্বগুলো আমার মুখস্থ। ঠিক আছে, এখন একটা টেন্স লাগছে যে আপনি তো বুঝাইছেন এখানে হ্যাভ হ্যাজ দুইটা আছে, কখন হ্যাজ হবে, কখন হ্যাভ হবে, কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, কখন শ্যাল হবে, কখন উইল হবে, কখন হ্যাড তো কোনো সমস্যা নেই, কখন ওয়াজ হবে, কখন ওয়ার হবে। ঠিক আছে, তো এটা নিয়ে একটু হালকা কথা বলি আসি, চলো। দেখো, এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমার নাম্বার চিনতে, মানে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার চিনতে হবে, কেমন? তো সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে একটু কথা বলি। দেখো, সিঙ্গুলার, সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, প্লুরাল। তো সিঙ্গুলার মানে সিঙ্গেল, প্লুরাল মানে ডাবল, এটা তো বুঝোই তোমরা। হ্যাঁ, তো সিঙ্গুলার মধ্যে কী আছে, যেমন সিঙ্গুলারের মধ্যে কী আছে, সিঙ্গুলারের মধ্যে আছে মনে করো আই, প্লুরাল কী হবে, উই, মানে আই মানে সিঙ্গেল একজন, উই মানে আমরা। ঠিক আছে, তো সিঙ্গুলার মানে কি, ইউ, আবার প্লুরাল মানে করে, প্লুরাল ওই ক্ষেত্রে ইউ। ঠিক আছে, তারপরে মনে করো তোমার আছে এরকম আর কি। তো সিঙ্গুলারের ক্ষেত্রে একটা রুলস হবে, প্লুরালের ক্ষেত্রে আর একটা রুলস হবে, বুঝছো? প্রত্যেকটা নাম্বার, যেমন করিম, এটা সিঙ্গুলার। ঠিক আছে, তারপর মনে করো তোমার এই এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো সিঙ্গুলারটা বুঝছো কিনা, সিঙ্গুলার প্লুরাল বুঝছো কিনা? এবার আসলে পার্সন নিয়ে একটু কথা বলি হালকা করে, একদম মানে এটা হচ্ছে রাফ আলোচনা। হ্যাঁ, পারফেক্ট, পারফেক্ট, সরি পার্সন, পার্সন, পার্সনের মধ্যে 3টা পার্ট, কয়টা পার্ট, 3টা পার্ট, 3টা পার্ট লিখি, খেয়াল করো। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন। জাস্ট লিখো, একটা রাফ আইডিয়া। হ্যাঁ, এগুলো পড়ছো আশা করি। তো ফার্স্ট পার্সন কে, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই। সেকেন্ড পার্সন কে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন কে, ইউ। থার্ড পার্সন কে, থার্ড পার্সন হচ্ছে আমি তুমি ছাড়া বাকি সবাই, যেমন ইউ, এই যেমন দে, তারা, তারপর হচ্ছে করিম, করিম, তারপর হচ্ছে রহিম। হ্যাঁ, আমি তুমি ছাড়া বাকি যা আছে সব, ইট, মানে সব, এটসেট্রা। আমি তোমার সহজ বাংলায় বলি, সহজ বাংলা কি, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমি আমরা ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কে, এর বাইরে সব। আমি কথা বলতেছি তাহলে আমি ফার্স্ট পার্সন, তোমার সাথে কথা বলতেছি তুমি সেকেন্ড পার্সন, আমি তুমি ছাড়া যা আছে সব কি থার্ড পার্সন। তো এই সাব পার্সনের মধ্যে দেখো আবার দুইটা মানে প্রকার আছে কি, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। আই কি সিঙ্গুলার, কথা বলো, আই কি সিঙ্গুলার মানে আমি একা, সিঙ্গুলার। ঠিক আছে, উই কি প্লুরাল, উই কি প্লুরাল, প্লুরাল মানে কি একের অধিক, আমরা 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 কোনোদিন একজন হয় না। দে, দে মানে কি প্লুরাল, দে মানে তারা, তারা কি একজন না, প্লুরাল। তাহলে সিঙ্গুলার কে, করিম, রহিম, ইট, এগুলো সিঙ্গুলার, এগুলো মানে এক, এগুলো মানে কি এক, তার মানে এগুলা সিঙ্গুলার। থার্ড পার্সন কারা, আমি তুমি ছাড়া যা আছে সব থার্ড পার্সন। যেমন বুক, যেমন কি বুক, বুক কি, বুকটা হচ্ছে থার্ড পার্সন, কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার, কারণ একটা বই বই বুঝাইতেছে। আর যখন আমি লিখবো বুকস, যখন আমি লিখবো বুকস অনেকগুলো বুক, তখন এটা হবে কি প্লুরাল, তখন এটা হবে কি প্লুরাল, বুঝছো? আর এটা কি হবে সিঙ্গুলার। এটা একটা জাস্ট রাফ আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, এগুলো আশা করি তোমরা পারো। তাহলে সিঙ্গুলার প্লুরাল বুঝছি, পার্সন বুঝছি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন বুঝছি। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একরকম হবে, সেকেন্ড পার্সন সরি হ্যাঁ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একরকম হবে, থার্ড পার্সনের ক্ষেত্রে একরকম হবে, সিঙ্গুলারের ক্ষেত্রে একরকম, প্লুরালের ক্ষেত্রে আরেক রকম। তাহলে সহজে বুঝো, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আমি তুমি ছাড়া সব থার্ড পার্সন। তো এটার মধ্যে যারা বহু বচন বুঝাবে, বহু বচন মানে একের অধিক বুঝাবে, যেমন আমরা, আমরা কোনোদিনই এক না, সো এটা হচ্ছে প্লুরাল। আর যেটা একটাই বুঝাচ্ছে আই, আমি একা, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার।
করিং একটা মানুষ, ইট একটা জিনিস, বুক একটা বই, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার। বুকস এটা অনেকগুলো বই, সো এটা প্লুরাল। তো এটাকে আমি তুমির মধ্যে পড়ে বুক না, তাহলে এটা থার্ড পার্সন। কী নাম্বার? প্লুরাল নাম্বার। দে মানে তারা, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে। আর ইউ মানে কি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। বুঝছো পার্সন হিসাবটা? বুঝছো? তাহলে আমার অক্সিলারি ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। এবার আসে একটু হালকা কথা বলে আসি ওই চারটা থেকে, এটা তোমরা মনে রাখবা। কীরকম আমি বলি, আই এর ক্ষেত্রে এম, এম বসবে শুধুমাত্র আই এর ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে আই এর এম বসবে না, শুধুমাত্র আই এর ক্ষেত্রে বসবে। তো এখানে জাস্ট আই লেখো, আই এর ক্ষেত্রে জাস্ট এম বসবে। ইজ কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে, আর যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে বসবে আর। দে আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে। আর যদি সিঙ্গুলার নাম্বার হয় হি ইজ, ঠিক আছে। এবার আসো হ্যাভ হ্যাজ, যদি সিঙ্গুলার হয়, আমি জাস্ট লিখে দিচ্ছি, যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে ইজ, যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে আর। তো মনে রাখবা, হ্যাজ কখন হবে? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আর হ্যাভ কখন হবে? যদি প্লুরাল হয়। জাস্ট এতটুকু মনে রাখো। হ্যাভ বিন কখন হবে? যদি প্লুরাল হয়। হ্যাজ কখন হবে? যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে। খেয়াল করো, ওয়াজ কখন হবে? যখন সিঙ্গুলার হয়। ওয়ার কখন হবে? যখন প্লুরাল হয়। হ্যাড কখন হবে? বোথ, উভয় ক্ষেত্রে, কারণ হ্যাডের সাথে অথবা নেই। হ্যাড ওই সিঙ্গুলার ক্ষেত্রে যা হি হ্যাড অথবা দে হ্যাড, দোনোটাই এক। তারপরে হ্যাড বিন সেম, বোথ। যেখানে অথবা আছে সেখানে প্যাস। শ্যাল শুধুমাত্র আই অথবা উইয়ের ক্ষেত্রে শ্যাল বসাবা, আর বাকি সব ক্ষেত্রে উইল, যেমন হি সহ এটসেট্রা যা আছে সব ক্ষেত্রে উইল। আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল, আই আর উইয়ের ক্ষেত্রে কি? শ্যাল। সেম, এখানেও সেম রুল হবে, হ্যাঁ, উপরেরটা সেম হবে, এখানেও সেম, উপরেরটা যা আছে তা, তারপর এখানেও সেম, উপরে যা আছে তা। বুঝছো কি না? বুঝছো আশা করি। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে প্যাচটা বাজে। দেখো সিঙ্গুলার প্লুরাল নাম্বার নিয়ে কথা বলতে গেলে এগুলো আলাদা একটা লেকচার নিতে হয়। তো আমি যেহেতু একটা টার্গেট নিয়েছি যে একটা ক্লাসে শেষ করব, 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি যদি এটা নিয়ে কথা বলি আরও অনেক কথা বলা যায়। তো এতটুকু মনে রাখো, এম কখন হবে? আই এর সাথে এম, কারণ এম এ জীবনে আর কিছুর সাথে আমরা দেখি না। কখনো শুনছো হি এম? না। দে এম শুনছো? না। আই এর ক্ষেত্রে এম হবে। ইস কখন হবে? সিঙ্গুলার। আর কখন হবে? প্লুরালের ক্ষেত্রে হবে। যেমন আর কখন হবে? দে আর, দে আর। বুকস আর, এটা কি প্লুরাল? বুকস আর, এটা কি প্লুরাল, ঠিক আছে। তারপর বলবো হি ইজ, হি কি সিঙ্গুলার না? হি একজন না? হি একজন কি না? এটা সিঙ্গুলার কি না? তাহলে হবে হ্যাজ, তাহলে হবে ইজ, তাহলে হবে হ্যাজ বিন। বুঝছো? সেম জিনিস ওয়াজের ক্ষেত্রে, হি ওয়াজ। যদি বলি উই, উইয়ের সাথে ওয়াজ হয় না, উইয়ের সাথে ওয়ার। কেন? কারণ এটা প্লুরাল, এটা কি প্লুরাল। আর হ্যাড বিন, এটা উভয় ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শ্যাল কার সাথে? আই আর উই শ্যাল, আই শ্যাল। আর উইল কার সাথে হবে? হি উইল, দে উইল। যত আই উই বাদে যা আছে সব ক্ষেত্রে উইল। আর যদি এখানে কেউ প্যাঁচ লাগাও, আই এর সাথে উইল দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারো যদি এ জায়গায় প্যাঁচ হয় কী হবে? তুমি দুনিয়া যা পাবা তার সাথে উইল লাগাই দিবে, কোনো সমস্যা নেই। হি উই উইল হবে কি না? হবে। আই উইল হবে কি না? হবে। তবে একটু বেটার হচ্ছে আই শ্যাল লেখা, উই শ্যাল লেখা, আর কিছু না এখানে, ঠিক আছে। এখানে সেম সেম, বুঝছো? সব সেম। তা বুঝছো কি না যে কীভাবে ওই অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হয় আমার এই 12টা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে? এখানে একটা প্যাচ বাদ ছিল যে, বুঝছো তো? আশা করি বুঝে গেছো। তো এবার আসো, এখানে আমি স্ট্রাকচারগুলো বুঝেছি তোমাদেরকে। এরপর আমি কী করছি? 12টা টেন্সে রূপান্তর করছি। এখন আবার আমি 12টা টেন্সে রূপান্তর করবো, খেয়াল করো। এবার করবো খুব ফাস্ট, খুব ফাস্ট করবো এবার আমি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট লিখবো সংক্ষেপে। প্রেজেন্ট ইনডিফিনিট কী লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিট লিখবো, মনে করো আই ইট রাইস, আই ইট রাইস, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীভাবে নিব? প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো আই, তোমার সাথে অক্সিলারি ভার্ব কী হবে? আই এর সাথে এম হবে। তারপর কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে, যেহেতু কন্টিনিউয়াস শব্দটা আছে, ইটিং, ঠিক আছে। তারপর কী লিখবো? রাইস। ফার্স্ট লিখছি, হ্যাঁ, লেখাও সুন্দর হবে না, একদম ফার্স্ট লিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আই, তারপরে হচ্ছে হ্যাভ আর হ্যাজের মধ্যে কোনটা হবে? এটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হয়? হ্যাজ। তারপর কী লিখবো? ভার্বের 3 নাম্বার ফর্ম ইটেন, তারপর হচ্ছে রাইস। ইট এট ইটেন, ইট এট, ইট হচ্ছে কি বি1 ফর্ম, এট এটা হচ্ছে এটিই, এট এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। আর থার্ড ফর্মটা হচ্ছে ইটেন, ইটেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম, বুঝছো? রাইস লিখছি। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী লিখবো? আই, আইয়ের সাথে হ্যাভ বসাবে, হ্যাভ হ্যাভ হ্যাভ, আইয়ের সাথে হ্যাভ বসবে, কেমন? ওইখানে লিখে দিই আইয়ের সাথে হ্যাভ বসাবা, কোথায়? ও চারটাতে লিখে দিই। আইয়ের ক্ষেত্রে হ্যাভ বসবে, আই আর যত প্লুরাল আছে,
আইয়ের সাথে হ্যাভ বসবে, হ্যাঁ, আর হচ্ছে আইয়ের ক্ষেত্রে হ্যাভ হবে, আইয়ের সাথে হ্যাজ হয় না, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, আইয়ের সাথে হ্যাভ হবে সব সময়, যেরকম আইয়ের সাথে এম হয় এরকম আইয়ের সাথে হ্যাজ হয়। খেয়াল করো, আই হ্যাভ ইটেন রাইস লিখছি, তো এবার পাস্ট পারফেক্ট টেন্সে লিখবে আই হ্যাভ বিন, আই আই হ্যাভ বিন ইটেন রাইস। বুঝছো? এবার আসো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে কী লিখবা? আই, তারপর ইট লিখবা না, কারণ পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বেস ফর্ম, ঠিক আছে, ব্যতিক্রম কে? ব্যতিক্রম হচ্ছে এ পাস্ট ইনডিফিনিট, তখন হবে আই এট রাইস, এবার আসো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী লিখবা? আই ওয়াজ ইটিং, কেন? কন্টিনিউয়াস থাকলে কী হবে? ইটিং রাইস, আর এখানে বার্ব কী ছিল? ওয়াজ ওয়ার ছিল, তো এখানে আইয়ের সাথে কী হবে? ওয়াজ হবে। আই কি প্লুরাল? না, তাহলে ওয়ার কি হবে? না, ওয়ার কোথায় হয়? প্লুরালের ক্ষেত্রে হয়, ওটা জাস্ট একটু জেনে রাখবে, হ্যাঁ। তারপর হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কী হবে? আই হ্যাড ইটেন রাইস। কীভাবে লিখতেছি বুঝতেছ? ইটেন কেন লিখলাম? কারণ পারফেক্ট থাকলে বার্বের থার্ড ফর্ম হবে, থার্ড ফর্মটা কি? ইটেন। এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী লিখবা? আই লিখবা, তারপরে অক্সিলারি ভার্ব কী আছে? হ্যাড বিন লেখো, লেখার পরে কী লিখবা? ইটিং, কেন? কন্টিনিউয়াস শব্দটা থাকলে ইটিং হবে, ইটিং রাইস। বুঝছো? এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখছি, শেষ। এবার আসো ফিউচার ইনডিফিনিট কী লিখবা? আই লিখবা, আইয়ের সাথে কী হয়? শ্যাল হয়। কেউ যদি এখানে উল দেয় কোনো গুণ হবে না? হবে না, ঠিক আছে, তা আমি শ্যাল দিয়ে করতেছি, হ্যাঁ, তোমরা উল দিয়ে করলেও কোনো সমস্যা নাই, তবে আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা উচিত। আই শ্যাল, তারপরে বারবার কী হবে? বেস ফর্ম কী হবে? কেন? ইনডিফিনিটের ক্ষেত্রে কী হয়? বেস ফর্মটা কী হবে? ইট, আই শ্যাল ইট রাইস, ঠিক আছে। তারপর লিখবা ফিউচার কন্টিনিউয়াস কী লিখবা? আই শ্যাল বি, তারপর যেহেতু কন্টিনিউয়াস শব্দটা আছে বারবার সাথে কী হবে? আইএনজি হবে, ইটিং রাইস, ঠিক আছে। এবারে লিখবা কি? ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কী লিখবা? আই শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ঠিক আছে, তো কী লিখবা? শ্যাল হ্যাভ, ইটস অক্সিলারি ভার্ব। এবার আছে বার্বের পরিবর্তন কী হবে? ইটেন, কারণ বার্বে পারফেক্ট শব্দটা থাকলে কী হবে? বি3 ফর্ম হবে, রাইস, ঠিক আছে। এবার আসো লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী লিখবা? আই শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে। বার্বের সাথে কী হবে? আইএনজি, কারণ কন্টিনিউয়াস শব্দটা থাকলে কী হবে? বার্বের সাথে আইএনজি করলে কী হবে? ইটিং রাইস, ঠিক আছে। এই হচ্ছে কথা। 12টা টেন্সে পরিবর্তন করছি কি না? করছি, দেখো করে ফেলছি, শেষ। কোনো সমস্যা আছে? না। পার্সনের পরিবর্তন দেখছি কি না? দেখছি। এবার আসো সাম ডিফারেন্ট রুলস, এটা করলে আমাদের টেন্সের ক্লাস শেষ। টেন্সের এবার তোমাদেরকে কেউ যদি টেন্স দিয়ে বলো এটা কোন টেন্সে আছে বলো, পারবা কি না? দেখো আমি নির্ণয় করে দেখা কিছু, হ্যাঁ, মনে করে এই সেটটা দিলাম না, এই পাশে কী আছে দিলাম না দিয়ে বললাম তোমার এই যে এই টেন্সটা দিলাম, দিয়ে বললাম এটা কোন টেন্স আছে বলো, তুমি কি করবা? তুমি বলবা ইটেন, এটা কোথায় আছে? ভি3 ফর্ম, তার মানে এটা পারফেক্ট হবে। কি পারফেক্ট হবে? এবার আমি অক্সিলারি ভার্ব দেখে বলবো। অক্সিলারি ভার্ব আছে কি? হ্যাভ বিন। দেখছো এখানে একটা ভুল হয়েছে, যে খেয়াল করো, তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে একটা ভুল হয়েছে। কি? এখানে আমার ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তখন হবে ইটিং, নট ইটেন হবে কখন? শুধু পারফেক্ট থাকলে, ঠিক আছে। এই জিনিসটা ঠিক করে নিবা। এরকম আরও হয়তো টুকিটাকি থাকতে পারে ভুল, তোমরা এগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা, কেমন? দেখো এবার আই হ্যাভ বিন ইটিং রাইস লিখলাম, লেখার পরে কী লিখলাম? ইটিং মানে এটা হচ্ছে কী হবে? একটা কন্টিনিউয়াস টেন্স হবে। কীরকম কন্টিনিউয়াস হবে? আমি অক্সিলারি ভার্ব দেখলে বুঝবো। হ্যাভ বিন আমার ওই চার্টের মধ্যে কোথায় আছে? হ্যাভ বিন আছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এবার যদি কেউ আমাকে বলে, মনে করো এটা দিয়ে এই ওয়াজ ইটিং রাইস, তখন আমি কী করবো? ইটিং মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স হবে। কীরকম কন্টিনিউয়াস হবে? ওয়াজ আছে কোথায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শেষ। এভাবে পরিবর্তন করবা। এ দেখো কি আমরা দিছে? শ্যাল ইট রাইস। শ্যাল এটা কোথায় আছে? ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল আর উইল হয়, আর ইট হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম, তো এটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা কোনো কঠিন কিছু না। এবার আসো সাম ডিফারেন্ট রুলস হচ্ছে মানে আগের রুলসটাই, তবে একটু বর্ধিতাংশ। আমরা এখানে কিছু শর্ট রুলস শিখছি সবগুলো একত্রে। তো এখানে 3টা টেন্স আছে, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টা টেন্স নিয়ে একটু বিস্তর আলোচনা আছে, এখন ওইটাই একটু দেখবো। খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো কি লিখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে একটা পরিবর্তন লিখছি কি? সিন্স আর ফর।
সিন্স আর ফর মানে কি? সিন্স মানে হচ্ছে হতে থেকে, সিন্স মানে হচ্ছে হতে থেকে, ফর হচ্ছে যাবত। কীরকম আমি তোমার বলি একটা কথা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন হবে সিন্স মর্নিং। তারপর বলবো যে 2 ঘন্টার জন্য 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা যাবত, যাবত বা ধরে হলে তখন ফর হবে। তো এটা আমি জাস্ট বুঝাই দিই তোমাদেরকে। এটা হচ্ছে কোথায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে জেনারেল স্ট্রাকচারটা কী ছিল? সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ছিল, হ্যাভ বিন আর হ্যাজ বিন ছিল। বসাইছি কি না? বসাইছি। তারপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। কেন? কারণ আমি জানি যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি। বসাইছি কি না? আইএনজি বসাইছি। অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন হ্যাজ বিন। বসাইছি কি না? বসাইছি। সমস্যা কোথায়? তারপর একটা ল্যাজ লাগাই দিছে কি? সিন্স আর ফর। তারপর সিন্সের পরে কী হবে? এক্সটেনশন হবে। তো ফর দ্বারা কী বোঝায়? যাবত। আর সিন্স দ্বারা কী বোঝায়? হতে থেকে। তো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো। ইট, ইট লিখলাম। ইটের সাথে কী হবে? যদি সিঙ্গুলার নাম্বার হয় হ্যাজ বিন, ঠিক আছে। আর প্লুরাল নাম্বার হলে হ্যাভ বিন। যদি উই থাকতো আমরা, তার মানে কী হতো? হ্যাভ বিন হতো। যেহেতু ইট আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন কেন? এটা কি আমি? না। এটা কি তুমি? না। আমি তুমি ছাড়া কি বাকি সব কি থার্ড পার্সন? তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তখন কী হয়েছে? হ্যাজ বিন হয়েছে। হওয়ার পরে কী করলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। করছি কি না? কারণ কেন? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কী করলাম? ফর। ফর দিয়ে 2 ওয়ার্ডস। 2 ঘন্টা যাবত কী করছে? বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। রেইনিং শব্দের অর্থ কী? বৃষ্টি হচ্ছে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তারপর কি লিখলাম? রহিম হ্যাজ বিন রিডিং সিন্স ইভিনিং। রহিম সন্ধ্যা থেকে পড়ছে। হ্যাজ বিন রিডিং, এটা তো জেনারেল স্ট্রাকচার আমরা জানি। এখানে একটা ল্যাজ লাগাইছে। ল্যাজটা কি? সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে পড়ছে। আমি কিন্তু এখানে বলতে পারবো না সিন্স 2 আওয়ার্স, কারণ সিন্স হচ্ছে থেকে। 2 ঘন্টা থেকে হয় না, 2 ঘন্টা যাবত পড়ে। যাবতের ক্ষেত্রে হবে ফর, আর থেকের ক্ষেত্রে হবে কি? সিন্স। সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে পড়ছে। এখন এটা যদি কেউ মনে রাখতে পারো গুড, না রাখতে পারলেও কোনো সমস্যা নাই। কেন? কারণ 9, 10 ক্ষেত্রে তোমার টেন্সের এই ট্রান্সফরমেশন আসে না। তোমার যেটা দরকার টেন্স, তুমি যেটা দেখে চিনবা সেটা হচ্ছে এটা। তারপরে আমি তোমাদেরকে বলবো যে এক ক্লাসে যেহেতু আপনি টেন্স শেষ করবেন বলছিলেন, এটা কেন দেখার নাই, তাই এটা দেখাই দিছি। কেউ যদি এতটুকু নির্ণয় করতে পারো তাইলেই তো তুমি শিওর যেটা কোন টেন্সে পড়ছে। এতটুকু তো দরকার নেই ল্যাস্টার, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা কোথার। আমি জাস্ট আরেকটু বলতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তখন কী হবে? সিন্স আর ফর হবে, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেনিং, বৃষ্টি হচ্ছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। রহিম হ্যাজ বিন রিডিং, রহিম 2 ঘন্টা যাবত সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে সে পড়ছে। সে পড়ালেখা করছে কখন থেকে? সন্ধ্যা থেকে পড়তেছে, ঠিক আছে। এবার আসো আরেকটা পরিবর্তন। 1 নম্বর ব্যতিক্রম দেখছি, 2 নম্বর। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আসেই পরীক্ষায় আসে, অনেক ক্ষেত্রে এটা দেখবা। সেটা হচ্ছে বিফোর আর আফটারের পরিবর্তন। তুমি পাস্ট পারফেক্টের রুলসটা জানো না? পাস্ট পারফেক্টের রুলটা কি আমাকে বলো তো? পাস্ট পারফেক্টের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস তোমার ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি? হ্যাড, ঠিক আছে। তারপরে আমার ভার্বের পরিবর্তন কি হবে? B3, কারণ পারফেক্ট শব্দে থাকলে কি? B3, ঠিক আছে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস তোমার ভার্বের পরিবর্তন আছে অক্সিলারি ভার্ব আছে ইনডিফিনিটের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে না। কি আছে তাহলে? মেইন ভার্বের পরিবর্তন আছে। কি ব্যতিক্রম? কোনটা? B2, ঠিক আছে। এতবার করে বলছি, আর কি এটা ভেঙে বলার দরকার আছে? না। তাহলে হচ্ছে 2টা স্ট্রাকচার। দেখো, বিফোর শব্দটা থাকে তার আগে পাস্ট পারফেক্ট হলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে ক্লজ সিস্টেম। 2টা ক্লজের এই বিফোর আর আফটারের 2টা হচ্ছে কনজাংশন। কি এগুলা? কনজাংশন কি পার্টস অফ স্পিচের মধ্যে আছে। এটা 2টা বাক্যকে কি করে? একসাথে করে। 2টা খণ্ডিত বাক্যকে একসাথে করে। এটা একটা বাক্য, এটা আরেকটা বাক্য। এই 2টা বাক্যকে কে একসাথে করছে? বিফোর। এটা একটা বাক্য, এটা আরেকটা বাক্য। এটাকে কে একসাথে করছে? এটা আফটার। এটা হচ্ছে একটা অ্যাডভান্স আলোচনা, একটু দেখে রাখো, হ্যাঁ। এটা দেখে নির্ণয় করার দরকার না, তুমি এতটুকু দেখলে বুঝবা এটা কোথায় আছে, বা এতটুকু দেখলে বুঝবা তুমি এটা কোথায় আছে, এতটুকু, ঠিক আছে। খেয়াল করো, বিফোর শব্দটার অর্থ কি? পূর্বে না? তার মানে আমি শর্টকাট হিসেবে কি মনে রাখতে পারি? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আর যা থাকবে পাস্ট ইনডিফিনিট। বন্ধুকে 2টা বন্ধু আছে এখানে। বন্ধু 2টার নাম কি? বন্ধু 2টার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। এটার সাথে বন্ধুত্ব কার? এটার সাথে বন্ধুত্ব হচ্ছে পাস্ট ইনডিফিনিটের। কার সাথে? কার? 3 নাম্বারের সাথে 1 নাম্বারের। 3 নাম্বারের সাথে 1 নাম্বারের পাস্ট টেন্সের ক্ষেত্রে। 3 নাম্বারের সাথে 1 নাম্বার। এটা কার ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে, বুঝছো? এবার খেয়াল করো, তাহলে আমি কি বলতে পারি? বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আবার আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট। এখন তো প্যাচ লাগাই ফেলবো পরীক্ষার হলে। কিরকম? আচ্ছা, তোমাদেরকে আগে 2টা বোঝাই। কিরকম দেখো, হি হ্যাড রান, তাহলে এটা পাস্ট পারফেক্টে আছে না? কেন? পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? হ্যাড। রান শব্দটার
তিনটা ফর্ম আছে। রান এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, আবার ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্মটা হচ্ছে রান। তাহলে হি হ্যাড রান এটা কি, এটা কোথায় আছে বলো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তারপর কী করলাম, হি হ্যাড রান দ্য ওয়ে। তারপর কী করলাম, বিফোর, বিফোরের পূর্বে কী হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। পরেরটা কী হবে, পাস্ট ইনডিফিনিট আছে কিনা দেখো তো। ইনডিফিনিটের কী হয়, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ইয়ে হয় সেকেন্ড ফর্ম বি টু আছে কি, র্যান আছে, আর এ এন র্যান আছে, বি টু ফর্ম আছে। তাহলে এটা কোথায় আছে, এই যে দেখো, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে বিফোরের পূর্বে, বিফোরের পূর্বে, বিফোর শব্দের অর্থও কিন্তু পূর্বে, মনে রাখার সিস্টেমটা হচ্ছে এটা, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। আফটার, আফটার শব্দের অর্থ কী বলো তো, আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, তার মানে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আর পূর্বেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট। কেন, এখানে বিফোর আর আফটার হচ্ছে কনজাংশন, এদের কাজই হচ্ছে দুইটা সেন্টেন্সকে জোড়া দেওয়া, দুইটা সেন্টেন্সকে খণ্ডিত সেন্টেন্সকে কি জোড়া দেয়, এটা হচ্ছে কনজাংশনের আলোচনা, পার্টস অফ স্পিচের। কেমন, এবার খেয়াল করো আমি এটা কীভাবে মনে রাখবো, বিফোরের পূর্বে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পরে পাস্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে বিফোরের পূর্বে, আর পরেরটা কি পাস্ট ইনডিফিনিট, কারণ এই দুটো বন্ধু, একটা যদি পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। আফটার শব্দের অর্থ কি পরে, তার মানে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে পূর্বেরটা কি পাস্ট ইনডিফিনিট, মনে রাখতে পারবা? পারবা। এরপর দেখো আমি আফটার দিয়ে বুঝেছি কি, আইস লেফট, আইস লেফট এটা কোথায় আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, ঠিক আছে। আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট, আই হ্যাড পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কমপ্লিটেড ভার্বের বি থ্রি, তাহলে আই স্লেপ্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম, আফটার আই হ্যাড কমপ্লিটেড মাই ডিনার আমার রাতের খাবার শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তাহলে আই হ্যাড কমপ্লিটেড মাই ডিনার এটা আছে পাস্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্টে, তার পূর্বেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে বিফোর আর আফটারের কাজ। বিফোর আর আফটার কী করছে, দুইটা খণ্ডিত বাক্যকে একসাথে করছে। একটু অ্যাডভান্স আলোচনা লাগতেছে না, বুঝলে বুঝছো যারা অ্যাডভান্স, যারা একদম বেসিক তারা যদি 12টা রূপান্তর বুঝো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি ইংরেজি গ্রামার কাভার করে ফেলতে পারবা। তবে এটাও পারা উচিত, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে। এবার আসো আরেকটা হচ্ছে লাস্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে বিফোর আফটার। তবে বিফোর আফটারের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের মধ্যে বিফোরের ইউজটা বেশি হয়, আফটারের ইউজটা একটু কম হয়। বিফোর ইউজটা বেশি হয়, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন, মেন আমার মেন ইয়েটা কি বিফোর, বিফোর অর্থ কি পূর্বে, তার মানে পূর্বেরটা কি হবে, পূর্বেরটা পাস্ট পারফেক্ট হবে, তারপরটা কি হবে পাস্ট ইনডিফিনিট, কারণ বিফোর শব্দের অর্থটাই হচ্ছে এরকম। আমি আফটারের রুলসটা লিখি নি কেন, কারণ আফটার এখানে কম ব্যবহার হয়, একদম কম। সাবজেক্ট, সাবজেক্টের পরে কি লিখলাম, হ্যাড বিন, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে যে সিন্স পর বসাইছে, বসানোর পর বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এখানে বন্ধুকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট ইনডিফিনিটের, ঠিক আছে। মানে আমি তোমাকে বলি, তোমাকে একটা টেন্স দিয়ে দিবে, দিয়ে বলবে কি এতটুকু অংশ দিবে, আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা, এতটুকু দিছে, ঠিক আছে। দি বলবে যে এটা খালিস্তানে দিয়ে দিবে, বিফোরের পরে এটাকে খালিস্তানে দিয়ে দিবে, দিলে এখানে কি হবে, এখানে হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। কারণ বন্ধুটা এখানে কে পাস্ট পারফেক্টের সাথে, পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে একটা বন্ধুত্ব আছে। আবার ওইখানে ছিল কি পাস্ট পারফেক্টের সাথে ফার্স্ট ইনডিফিনিটের, মেন মূলে কি, মূলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, বুঝছো। তো একবার ফার্স্ট পারফেক্টের কাজ, আরেকটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তারপরেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তো বিফোর অর্থ পূর্বে, তার মানে পূর্বেরটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি হ্যাড বিন, আর কন্টিনিউয়াস থাকলে কি হবে লিভিং, আইএনজি, ভার্বের সাথে আইএনজি, বুঝছো। যেমন লিভ এটা হচ্ছে বেস ফর্ম, এটার পাস্ট ফর্ম হবে লিভড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে লিভড, বুঝছো, আশা করি বুঝছো। খেয়াল করো তারপরে এক্সাম্পল দিছি, আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 1 ইয়ার্স, আমি ঢাকায় 1 বছর যাবৎ বাস করেছিলাম, বিফোর পূর্বে আই ওয়েন্ট চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাওয়ার পূর্বে, আমি চট্টগ্রাম যাওয়ার পরে ঢাকায় 1 বছর ছিলাম, বুঝছো। এরপরে মাই ফাদার হ্যাড বিন টিচিং মি, আমার বাবা আমাকে পড়িয়েছিল, লং টাইম অনেক দীর্ঘদিন যাবত আমাকে পড়িয়েছিল, বিফোর পূর্বে মাই হোম টিউটর ক্যাম টু মাই হাউস, আমার শিক্ষক আমার বাড়িতে এসে পড়ানোর আগ পর্যন্ত আমার বাবা আমাকে পড়িয়েছিল। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ব্যতিক্রম রুলস। তো ব্যতিক্রম রুলস হচ্ছে এখানে 3টা, একটা কি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে সিন্স পর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তো সিন্স পরের ক্ষেত্রে কোনো রুলস নাই, সিন্স পরের ক্ষেত্রে এক্সটেনশন, কোনো রুলস নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কী হবে, যদি বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা ইনডিফিনিট, কীভাবে মনে রাখবো, বিফোর অর্থ পূর্বে, তার মানে পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট। এখানে আফটার অর্থ পরে, আফটার অর্থ কি পরে, তাহলে আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট, পূর্বেরটা হবে পাস্ট ইনডিফিনিট, বুঝছো। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ওইরকম টাইপের কিছু আর কি। তা আমি ওইটা দিই নেই, কারণ ওটা সবচেয়ে কমন একটা এক্সাম্পল এবং এর বাইরে তোমরা সেন্টেন্স শিখো না, সেই জন্য একটু ব্যতিক্রম 2টা সেন্টেন্স শিখালাম এই আর কি।
দ্যাটস এটা, আর কিছু না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে বন্ধুকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর বন্ধু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তার সাথে বন্ধুত্ব কার, পাস্ট ইনডিফিনিট টেন্সের বন্ধুত্ব। ঠিক আছে, একটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় আর একটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমার দিয়ে দিবে কোনটা, আমি তোমার বলি, তোমার দিয়ে দিবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে এটা একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে বলবে এটা কী নির্ণয় করো। যেমন আমি তোমরা বলি দিছে না, এ দিয়ে বলবে এইখানে কী বসবে, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে দিবে, বুঝছো, দিয়ে বলবে এখানে কী বসবে বলো, তখন কী বসাবা, টিউটর আছে না, মাই হোম টিউটর। তারপর এখানে দেখো মাই ফাদার হ্যাড বিন, হ্যাড বিন কার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস আছে তাই আইএনজি হয়েছে, মি ফর টু লং টাইম এটা গেল। এরপরে বিফোর, তার বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, বিফোরের পরেরটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, আগের কথাটা বলতেছি। এরপরে দিয়ে দিছি কি, হোম টিউটর, মাই হোম টিউটর, এটা দিয়ে দিছি কি তোমার একটা সাবজেক্ট দিয়ে করছে, এখানে ভার্বটা কী হবে, রাইট ফর্ম ভার্বের রুলের মধ্যে দিয়ে দিব তো এটা, দিয়ে বলবে টু মাই হাউস, এবার এখানে কী বসবে, তখন তুমি কী বসাবা, পাস্ট ইনডিফিনিট বসাবো। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী হয়, সাবজেক্ট দিয়ে দিছি নি, দিছে, সাবজেক্ট আছে কি না, আছে কি নেই, ভার্ব নেই, অক্সিলারি ভার্ব আছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে না। ভার্বের কি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কী হয়, আমরা জানি সকল ইনডিফিনিটে বেস ফর্ম হয়, কিন্তু ব্যতিক্রমকে পাস্ট ইনডিফিনিট, তো এটা সে পাস্ট ইনডিফিনিট কিনা, হ্যাঁ, তাহলে এখানে কী হবে, বিটু ফর্ম হবে, কার হবে, কামের বিটু ফর্ম হবে, কামের বিটু ফর্ম হচ্ছে কেম, তোমার ব্র্যাকেট এখানে দিয়ে দেবে কাম দিয়ে বলবে এখানে কী হবে, তো তুমি এখানে বসাবে কেম, বুঝছো, এটা হচ্ছে তোমার পরীক্ষার সিস্টেম। তো আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট ক্যাম, ওগুলো যত সময় আমি তোমাদেরকে দেখাবো। আমার আজকে যেটা দরকার, আমার টেন্স চিনা, আমি টেন্স চিনছি কি না চিনছি, যেমন এটা কীভাবে আইডেন্টিফাই করবো, আই আছে, সাবজেক্ট আছে, হ্যাড বিন, এটা কার, এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস তাই ভার্বের সাথে আইজি, তাহলে এটা আমার নির্ণয় করতে কোনো কঠিন কাজ না, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পরে কী আছে আগে কী আছে দরকার নেই, আমি এটা পাইলে হয়েছে। তারপরে মাই ফাদার হ্যাড বিন কার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, তারপর কিছু ভার্বের সাথে আইজি যোগ করছি, তারপর ফর লং টাইম দিয়ে বিফোর শেষ। এরপরে কী আছে আমার দরকার না, আমি এতটুকু পেয়ে গেছি, মানে আমি টেন্স নির্ণয় করতে পারছি যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে টিচিং আইএনজি পাইছি, আর এই অক্সিলারি ভার্বটা কার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, শেষ, বুঝছো। এ হচ্ছে আমাদের আলোচনা। আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, বুঝছো, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি জাস্ট লিখে দিই, এটা খুবই লোয়েস্ট ইম্পর্টেন্ট, এটা আসে না, তো তুমি ওইটাও সেম, বিফোরের পূর্বে যদি কি থাকে, ফিউচার পারফেক্ট থাকে, পরেরটা হবে কি, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, জাস্ট এতটুকু মনে রাখো। যারা অ্যাডভান্স আছো তারা এটা একটু বিস্তর আলোচনা দেখবা, তবে এটা দরকার নাই বলে আমি মনে করি। ঠিক আছে, এখন তোমরা বলো, তোমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদের কেমন লাগতেছে টেন্স নিয়ে, কোনো টেনশন আছে কিনা, তুমি 12টা টেন্সের রূপান্তর পারবে কিনা, পারবা। দেখো আমি কি বলছিলাম, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব প্লাস এক্সটেনশনে কোনো পরিবর্তন হয় না, সাবজেক্টে কোনো পরিবর্তন হয় না, কার পরিবর্তন হয়, অক্সিলারি ভার্বের আর প্রিন্সিপাল ভার্বের, সেটা নিয়ে একটা চার্ট দেখেছিলাম কি না, কী পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তনের ট্রিক্স লিখে দিছি কি না, হ্যাঁ লিখে দিছি, তারপর অক্সিলারি ভার্বগুলো মনে রাখার কৌশল বলে দিছি কি না, দিছি। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্টের পরে আমার অক্সিলারি ভার্ব কোনটা হবে, এটা নিয়ে একটা প্যাচ লাগে, তখন আমি পার্সন নিয়ে আলোচনা করছি কি না, হালকা করে করছি, নাম্বার নিয়ে আলোচনা করছি কি না, করছি। আর কোনো সমস্যা আছে কি না তোমাকে টেন্স নিয়ে তোমাকে কেউ আটকাতে পারবে, আর ইনশাল্লাহ পারবে না। এবার খেয়াল করো, হোমওয়ার্ক দিছি তোমাদেরকে একটা, কি হোমওয়ার্ক দিলাম খেয়াল করো তো, সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স দিছি কি, হি ইজ সলভিং দ্য সাম, তুমি যদি এটা ঠিকমতো করতে পারো না, তোমার আর টেন্সে কেউ আটকাতে পারবে না। আর যদি তুমি এই টেন্সটাকে 12টা টেন্সে পরিবর্তন করতে না পারো, আমি অনুরোধ করবো তুমি এই ক্লাসটা আবার করো প্লিজ, তাহলে দেখবে তোমার সব শেষ হয়ে গেছে। তুমি আরেকবার যদি করতে পারো, এটা একবার করি, নো ওয়ান ক্যান বিট ইউ ইনশাল্লাহ। এখানে কি লিখলাম, আমি সাবজেক্ট লিখলাম হি, ইজ একটা অক্সিলারি ভার্ব, কার অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, ওই 4টা থেকে মনে রাখতে হবে, আমার ওই 4টা মুখস্থ করতে হবে, ব্যাস, ওটা মুখস্থ করতে পারলে কীভাবে মুখস্থ করতে হবে আমি বলে দিছি, ঠিক আছে। তারপর এখানে ভার্বের সাথে আইএনজি আছে, কন্টিনিউয়াস থাকলে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেয়া আছে। বলছে এবার আমার এটা কোথায় নিতে, 12টি টেন্সে রূপান্তর করো, পারবা কি না বলো, এটা পারবা কি না তোমরা, পারবা আশা করি। তো অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এটা আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত, 1.5 ঘন্টা এখনও হয়নি, তো এর মাধ্যমে একদম শর্ট নোটিসে আমি টেন্সটা শিখছি, তোমাদেরকে আমি করিনি, ওই বাংলা, হ্যাঁ ওই 2 ঘন্টা থেকে শুরু করে 2 ঘন্টা পর পর্যন্ত চলতেছে,
ঠিক আছে, এই ধরনের করে তোমাদেরকে আমি শিখিয়ে নিই। কেন? এটা আমার এথিক্সের বাইরে। আমি এভাবে শিখছিলাম, আমিও শিখছি, কিন্তু আমার মনে থাকে না। তো আমার যেহেতু মনে থাকে না, তোমাদেরও মনে থাকবে না। এটা কখনো রাইট ওয়ে হতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই শিখবো। কখন? আমি ক্লাস 9-এ আছি, আমার অনেক সময় আছে, ঠিক আছে? তখন আমি আস্তে 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 শিখবো। আর আমি যেভাবে শিখছি এভাবেও শেখা উচিত। কেন? আমি যেভাবে শিখছি এভাবেও শেখা উচিত এই কারণেই, যেন আমার স্ট্রাকচার দিয়ে আমাকে কেউ আটকাতে না পারে। তুমি চেঞ্জিং সেন্টেন্সে যাবা, তোমার টেন্স লাগবে। তুমি রাইট ফর্ম অফ ভার্বে যাবা, তোমার টেন্স লাগবে। তারপর তুমি ওই ন্যারেশনে যাবা, ওইখানে তো টেন্স ম্যান্ডেটরি। টেন্স লাগে না এমন একটা টপিক গ্রামারে দেখাই তো আমাকে যেখানে টেন্স লাগে না। তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমার টেন্স লাগবে, সব জায়গায় তোমার টেন্স লাগবে। সো টেন্সে একটা ভালো দখল থাকতে হবে। কোথায়? স্ট্রাকচারে। আমি একটা সেন্টেন্স দেখেই যেন আমি বলে দিতে পারি যে এটা কোন টেন্স। তো টেন্স চেনার উপায় কি? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। সাবজেক্টে কোনো পরিবর্তন হয় না, এক্সটেনশনের কোনো পরিবর্তন হয় না। সাবজেক্টের পরিবর্তন হয় না, এক্সটেনশনের পরিবর্তন হয় না। কার পরিবর্তন হয়? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের। তো মেইন ভার্বের পরিবর্তন শিখেছি কি না? শিখেছি। আমি আবার বলছি একবার মুখে, কানটা খাড়া করে শোনো। কি? সকল ইনডিফিনিটিভ ভার্বের বেস ফর্ম ব্যতিক্রমকে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, ওই তিনটা রুলসের ভিতরে পাস্ট ইনডিফিনিট ব্যতিক্রম কী হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, দেখো প্রেজেন্ট ফর্মটাকে বেস ফর্ম বলা হয়, এটা নিয়ে অনেকে প্যাস লাগাও। তারপরে বলছি কি, যেখানে দেখিবে পারফেক্ট সেখানে হবে ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বলছিলাম কি, যেখানে কন্টিনিউয়াস শব্দটা দেখবা সেখানে হবে কি ভার্বের সাথে আইএনজি। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস দেখলে কিন্তু ভার্বের বেস ফর্ম 3 নাম্বার ফর্ম হবে না। কেন? কারণ পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, শুধু পারফেক্ট আলাদাভাবে থাকলে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। সেম জিনিস। এবার অক্সিলারি ভার্বগুলো মনে রাখবা। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটে নাই, তারপর আছে এম ইজ আর, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন, তারপর হচ্ছে আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নাই, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার, তারপর হ্যাড বিন। এভাবে সিরিয়ালও চারটা করে মনে রাখবা। ঠিক আছে, তারপর কীভাবে মনে রাখবা? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কী আছে? শ্যাল উইল, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন কথা হচ্ছে ফিউচারে যে 4টা অক্সিলারি ভার্ব আছে তার পরিবর্তনটা কীরকম হবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এরকম যদি থাকে, ঠিক আছে, কি থাকে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এরকম যদি থাকে, তখন আমি কি করব? আমি আই আর উইয়ের সাথে শ্যাল বসাবো আর বাকি সব ক্ষেত্রে উইল বসাবো। ঠিক আছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমার হ্যাজ বসবে, যদি প্লুরাল হয় তাহলে আমার হ্যাভ বসবে। ওই চারটার মধ্যে আমি ওই অ্যাজ দিয়ে বুঝাইছি সিঙ্গুলার, পি দিয়ে বুঝাইছি কি প্লুরাল। আশা করি বুঝছো। তো তোমাদের আজকের টেন্সের ক্লাস কেমন লাগছে তোমরা জানাবা, আর বাড়ি কাজটা সাবমিট করবা। কেমন? বাড়ি কাজটা কমেন্ট বক্সে সাবমিট করবে, আমি সবার বাড়ি কাজ দেখে দিব প্রয়োজনে। তো যদি এটা করতে পারো আশা করি তোমাদেরকে আর টেন্সকে আটকাতে পারবে না। আমার টেন্স চেনাটা আসল। আমি এখানে তোমাকে টেন্স নিয়ে অনেক কথা বলতে পারবো, আমি ভার্ব নিয়ে অনেক কথা বলতে পারবো, আমি এখানে কনজাংশন নিয়ে অনেক কথা বলতে পারবো, কিন্তু আমি শর্ট নোটিসে কীভাবে তোমার টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখা যায় এটা দেখেছি। আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি যে এই সেন্টেন্সটাকে তুমি আমাকে 12টা টেন্সে পরিবর্তন করে দেখাবা। দেখো এখানে অনেকে ওই বারবার একটা সমস্যা বাঁচতে পারো যে কি সলভ এটা হচ্ছে B1 ফর্ম, এটার B2 ফর্মটা কী হবে? সলভড। তারপর এটা B3 ফর্মটা হবে কি? সলভড। এটা হচ্ছে কি B3 ফর্ম। আমি তোমাদেরকে ভার্বের ফর্মটা বলে দিছি। তো আশা করি তোমরা পারবা। তো তোমাদের যে কাজ ওই 4টা মুখস্থ করা আমার ক্লাসের, এই 4টা মুখস্থ করবা। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমার বইয়ের থেকে ওই কনজুগেশন অফ ভার্ব শিখে নেবা। কোন ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি। তো আল্লাহ হাফেজ সবাইকে। এরই মাধ্যমে আমাদের আজকের টেন্স ডান হয়ে গেছে এবং তোমাদের সকলকে ধন্যবাদ কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলে থাকার জন্য। তোমরা এখানে থাকতে পারো। আর যারা বিশেষ করে এসএসসি সেক্টরে আসো বা এসএসসি 26 বিশেষ করে তোমাদেরকে নিয়ে আমি কাজ করার ইচ্ছা আছে সামনে। তো তোমাদেরকে নিয়ে আমি অলরেডি আমার ক্লাসের ইউটিউব চ্যানেলে অর্থাৎ ইউটিউব কিংডম অফ বেসিকে ত্রিকোণমিতি 10টা ক্লাসের মাধ্যমে, 10টা ক্লাস কিন্তু অনেক বড় ডিউরেশন না, 30 মিনিট 40 মিনিট করে ক্লাস নেয়। কেমন? একেবারে বইয়ের প্রত্যেকটা অঙ্ক করাই দিছি ওইখানে। তো তোমাদের এভাবে ধারাবাহিকতায় এসএসসি 26-এ তোমাদের প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারের উপরে ক্লাস আসবে ইনশাল্লাহ। ইংলিশ গ্রামারের উপরে, এটা টেন্সের ক্লাস গেছে। আশা করি আমাদের নেক্সট ক্লাস হবে চেঞ্জিং সেন্টেন্সের উপরে। তারপরে আমাদের ট্যাগ কোশ্চেন আসবে, রাইট ফর্ম অফ ভার্ব আসবে, সবগুলো গ্রামারের টপিকের উপরে আমরা ক্লাস দেখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে তোমাদের অঙ্কের, গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস থাকবে। তো তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, তারপরে তুমি আমাদের আপডেটটা দেখতে পাবে এবং তোমাদের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা করব। তো আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকো। কিংডম অফ বেসিককে তোমরা এগিয়ে নিয়ে যাবা এবং এর পাশে থাকবা, তোমাদেরই লাভ হবে ইনশাল্লাহ। তো তোমাদের যারা বন্ধুবান্ধব আছে যারা দুর্বল টেন্সে, তাদেরকে এই ক্লাসটা শেয়ার করতে পারো। আর কি ত্রিকোণমিতি অধ্যায়টা আমি ফুলে দিয়ে রাখছি, ওটা কমপ্লিট আছে, ওটা করবা। তারপরে ত্রিকোণমিতি অধ্যায় রিভিউটা আমাকে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।